আপনি এখনো দেখবেন টেলিভিশনগুলির নিজস্ব প্রোডাকশনের চাইতে বাইরের প্রোডাকশনের মান ভালো হয় ভালো। এবং এভাবেই ভাই বেরাদর গ্রুপ তৈরি হয়েছে। এভাবেই ফারুকী উপদেষ্টা পর্যন্ত হয়ে গিয়েছে এবং হয়ে যা করেছে। মানে হ্যাঁ, এই আমি ধরনের ডাক্তারই হতে চেয়েছি। আমি চেয়েছিলাম আমি চিকিৎসক হব এবং ছেলেমেয়েদেরকে পড়াবো। ৬০ ভাগের বেশি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ডাক্তার যেতে পারে এমন টয়লেট নাই। উপস্থাপকের ক্যারিয়ারের ক্ষতি কিন্তু প্রোডিউসারের কারণে হচ্ছে। প্রোডিউসার এমন অতিথি নিয়ে এসেছেন যে অতিথি আসবার পরে টেলিভিশন তো সরকারি ছিল। সরকার রুষ্ট হয়ে গিয়েছে। শুভেচ্ছা বন্ধ হয়ে গিয়েছিল একদল লোকের মানে অপপ্রচারের কারণে। আমি জিদ করে ঠিক করলাম যে জাদুর সিক্রেট জানিয়ে দেব মানুষজনকে। একটা করে বড় জাদু দেখাবো আর জানিয়ে দেব। আইয়ুব বাচ্চু তো নতুন গান রেডি করলে আমাকে ফোন করতেন, "ডাক্তার আসেন।" আমি একসময় ১ ঘন্টার অনুষ্ঠান করলে স্টেজে আমি ৩ লক্ষ টাকা পেতাম। আমাদের দেশে সবচেয়ে বড় কথা কি জানেন? আমাদের দেশে আপনি যদি একটা ঢোল আগে কিনতে পারেন, আর পরে যদি কাজ করেন, তাহলে আপনি পুরস্কার পাবেন, পদক পাবেন। ঈদ উৎসবে শামিল আমরা সবাই। ঈদ উপলক্ষে আজ চর্চায় আমাদের সঙ্গে আছেন ডাক্তার আব্দুল নূর তুষার। আমরা গল্পে আড্ডায় আব্দুল নূর তুষারের সঙ্গে ঈদ উৎসব ভাগাভাগি করে নেব, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। তুষার ভাই, চর্চায় আপনাকে স্বাগত। ঈদ মোবারক। আমি ঈদ চর্চা আগেও এসেছি। একটা আবার স্বাগত। সুন্দর জায়গা। থ্যাংক ইউ। তো মোটামুটি ঈদ তো বিকাল প্রায় হ্যাঁ, হ্যাঁ। ৫টা ২০ কেমন কাটলো সকাল থেকে? ভালো। আমি ঈদে নামাজ পড়ি আমার ছেলের সাথে। একটা সময় আমি বাবার হাত ধরে যেতাম। এখন আমার ছেলে আমাকে নিয়ে যায়। তো আ নামাজের পরে এসে মাকে সালাম করি। মার শরীরটা ভালো না। হুম, তো অন্যান্য বছর মা আমাকে আ কখনো হাসি মুখ ছাড়া আ ঈদের পরে বরণ করেন না। কিন্তু আমি এবার ঈদের নামাজের পরে এসে দেখেছি মায়ের মনটা খারাপ। যেহেতু গ্লুমি। উনার শরীর খারাপ। এছাড়া ঈদ যেমন তেমনই যায়। আর ঈদের দিন যেহেতু আমি রোজা রাখি, চেষ্টা করি, রোজা হয় কিনা জানি না। কিন্তু আ ঈদের দিন দেখা যায় যে আমার কিছুই হজম হতে চায় না। সেই কারণে এটা বোধহয় আমাদের সবারই আমি তেমন সমস্যা। কিছু খাই না। সেজন্য অল্প খাই। হ্যাঁ। তুষার ভাই, আপনার ধরেন এটা অনেকেই বলে যে আমাদের সময় আমরা যেভাবে ঈদ উৎসবটাকে এনজয় করতাম, সেই সময়টাকে আবার ফেরানো যায় কিনা নিজের পরের প্রজন্মের মাধ্যমে। তো এই চেষ্টাটা আমাদের সবারই থাকে। কিন্তু কেন জানি সেই আগের ওই আটপোরে ব্যাপারটা আমরা পাই না। আমরা ওই ফিলটা পাই না। এটা তো ঘটবে। আমাদের বাবা-মায়েরা যেভাবে ঈদ পালন করতেন আমরা সেভাবে করি নাই। আমরা যেভাবে করতাম আমাদের ছেলেমেয়েরা সেভাবে করবে না। এটাই স্বাভাবিক। কেননা প্রযুক্তি, উন্নতি, জীবনযাত্রার পরিবর্তন যেকোনো উৎসবের যে চরিত্র সেটাকেও বদলে দেয়। আ আমাদের সময় আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে এত ডিভাইস ছিল না, এত টেলিভিশন চ্যানেল ছিল না, আনন্দের এত উপকরণ ছিল না, এত আ ধরনের খাবার ছিল না এবং ঢাকা শহরে এত খাবারের দোকানও ছিল না। ঈদের দিন আ আমরা কল্পনাই করতে পারতাম না যে কেউ বাইরে খাচ্ছে। বাইরে খাচ্ছি। কিন্তু এখন ঈদের দিন ছেলেমেয়েরা বাইরে খায়। নানান ধরনের খাবারের আয়োজন আছে। বিদেশি খাবার প্রচুর চলে এসেছে। ঈদের সময় আমাদের খাবার ফিক্স করা ছিল। পোলাও, কোরমা, আমাদের দেশি খাবার। আমাদের কাছে বাইরের খাবারটা দেশি বলতে খাবার, ওই হ্যাঁ। ওই আশেপাশের বাসায় ধরেন আর বিকেলে চটপটি নুডলস, হ্যাঁ, প্রতিবেশীদের। চটপটি নুডলস এগুলা হতো। কিন্তু এখন আমরা যে ধরনের বিদেশি খাবার খাই মানে ফিশ অ্যান্ড চিপস, বার্গার, চিকেন ফ্রাই, স্টেক এইসব খাবার তো আমাদের ছোটবেলায় ছিল না। এগুলো বাংলাদেশে ঢাকা শহরে বড়, বড় 5 স্টার হোটেল ছাড়া সব জায়গায় পাওয়া যেত না। তো সেইসব কারণে আমার মনে হয় যে এখনকার প্রজন্মের যে ঈদ পালন সেটা অনেক বদলে গিয়েছে। আমরা আত্মীয়স্বজনদের বাসায় যেতাম। আমরা বন্ধুদের মায়েদের হাতের রান্না কেমন, বোনের হাতের রান্না কেমন আমরা জানতাম। আ কারো বাবা ভালো গরুর মাংস রান্না করে সেটাও আমরা জানতাম। আবার আমরা আমাদের সমস্ত আত্মীয়স্বজনদের কার রান্না কেমন এটা জানতাম না শুধু, সেটা খাওয়ার জন্য আমরা আবার অপেক্ষাও করতাম। হয়তো কোনো চাচির হাতের সেমাই ভালো। আমার এক দাদি ছিলেন, দাদির ক্ষীর, গুড় দিয়ে উনি ক্ষীর রান্না করতেন এবং এইটা অবশ্যই আমার খেতে হতো। তো তিনি এখন নাই। কিন্তু যতদিন তিনি বেঁচে ছিলেন, আমি যেতে না পারলেও উনি আমাকে ১ বাটি ক্ষীর পাঠিয়ে দিতেন। কারণ উনি জানেন যে এটা আমার পছন্দ। সেই বিষয়গুলো এখন আর নাই। আত্মীয়স্বজনরা দূরে, দূরে থাকে। ঢাকা শহর অনেক বড় হয়ে গিয়েছে। ফ্ল্যাট বাড়িতে থাকে, একজন আরেকজনকে সেভাবে চেনে না। সবকিছু মিলিয়ে আসলে সেই পুরনো ঈদের পরিবেশ নাই। আর ডিজিটাল একটা পৃথিবী এসেছে যেখানে মানুষের সঙ্গে মানুষের দেখা হয়ে যায়, ভিডিও কল হয়। ফলে মানুষ যাতায়াতের প্রয়োজনীয়তা ওইভাবে অনুভব করে না। তো সবাই ওই যে আপনি বললেন যে আ আ আপনি
আপনার বাবার হাত ধরে নামাজে যেতেন। এই অভিজ্ঞতা আমাদের সবারই। এখনো আজকে ছেলেমেয়েরা যায়। যায়, কিন্তু ওই ঈদের দিন কি এই স্মৃতিগুলো কি খুব আপনাকে হল্ট করে বা আমাদেরকে অবশ্যই যে না, আমাকে স্মৃতিতাড়িত করে না। বরং আমার কাছে মনে হয় যে এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা ছিল, সেটাই হয়েছে। তবে যেটা মিস করি সেটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম বাবা আমাকে ৳১০০ দিতেন। ৳১ নোটে। আর আরেকটু বড় হওয়ার পরে ৳২ নোটে ৳২০০ দিয়েছেন সালামি। কিন্তু যেদিন থেকে আমি ডাক্তার হয়ে গেছি তারপর থেকে উনি এটা দেন না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাকে উনি যখন থেকে এটা দেন আমি ওই বান্ডিলগুলো জমিয়ে রেখেছি। নতুন টাকা কিন্তু। এবং ওগুলো এখন আমার কাছে আছে? আছে। হ্যাঁ, আছে। কিন্তু ওইটা আমি মিস করি যে আমাকে তো এখন কেউ ৳১০০ দেয় না। আমিই বরং অনেককে দেই অথবা দেই না। আর আমার মা আমাকে বই কিনে দিতেন। এখন আমি মাকে বই কিনে দিই। তো ঈদের মায়ের অনেক সময় কি বয়স কিছু হয়েছে। স্মৃতি কি হল্ট করে নাকি? যে মানে মন আর খারাপ করে টেলিভিশন দেয় কিনা? দেখার একটা ব্যাপার ছিল। মন আসলে খারাপ হয় না আমার। কিন্তু টেলিভিশন দেখার একটা আনন্দের স্মৃতি ছিল। আমরা সবাই মিলে একসঙ্গে সেটা টিভি এখন মিসিং দেখতাম। পুরোপুরি। কারো বাসায় বড় স্ক্রিনের টিভি থাকলে। আমাদের সময় একটা বড় স্ক্রিন টিভি মানে ২৬ ইঞ্চি। এর চেয়ে ২৬ এর ইঞ্চি চেয়ে বড় এর চেয়ে হতো বড়। না। কারণ সিআরটি টেলিভিশন ছিল তো, ক্যাথোড রে টিউব। এটা এখনকার বাচ্চারা চেনেই না প্রায় বলতে গেলে। এখন তো ফ্ল্যাট স্ক্রিন টেলিভিশন। তো তখন তো সিআরটি টেলিভিশন ছিল। একটা টিভির দাম দিয়ে কয়েক বিঘা জমি কেনা যেত। তো সেই রকম অবস্থায় কারো বাড়িতে ওরকম বড় স্ক্রিনের কালার টিভি ছিল। সেখানে গিয়ে আমরা অনুষ্ঠান দেখতাম। আমাদের কাজিনরা দেখা যেত আমার সেজ খালার বাসায় গিয়ে আমরা সিনেমা কিংবা অন্য কিছু থাকলে টেলিভিশনে সেটা উপভোগ করছি। আর আমরা ঈদের নাটকের জন্য ঈদের অপেক্ষা নাটক, করতাম। হ্যাঁ। ঈদের হাসির নাটক হতো, আনন্দ মেলা হতো। এইসব দেখার জন্য আমরা অপেক্ষা করতাম কারণ টেলিভিশন তো একটাই। কিন্তু টেলিভিশন একটা হলেও ওইখানে যে মানের অনুষ্ঠান নির্মিত হতো সেই ধরনের অনুষ্ঠান এখন আর হয় না। এবং এটা হয়তো অনেকে বলবেন যে আপনি আসলে এটা নস্টালজিক বলে এটা বলছেন। আমাদের সময় ভালো অনুষ্ঠান হয়। কিন্তু ওই সময়ের অনুষ্ঠানগুলি পাশাপাশি রাখলে আপনি দেখবেন যে ওই মানের অনুষ্ঠান এখন আর হয় না। কেননা তখন না অনেক গবেষণা করে বছরে একটা অনুষ্ঠান তো ধরেন রোজার ঈদে, আরেকটা কোরবানির ঈদে। হুম। আবার কোরবানির ঈদের যে আনন্দ মেলা সেটা খুব একটা গুরুত্ব পেত না। কারণ মানুষ ঐদিন এত ক্লান্ত থাকতো যে ওই আনন্দ মেলা চাইলেও খুব বেশি পপুলার হতো না। কিন্তু রোজার ঈদের আনন্দ মেলার জন্য মানুষ বসে থাকতো। এবং ঈদের একটা বিশেষ নাটকের জন্য মানুষ বসে থাকতো। একটাই টেলিভিশন। কিন্তু এই যে একটাই অনুষ্ঠান যেহেতু যারা এই অনুষ্ঠানটা করতেন, তারা খুব গবেষণা করে রীতিমতো প্রতিযোগিতা করে অনুষ্ঠানটা তৈরি করতেন। যে আগের বছরেরটা ভালো হয়েছিল, এই বছরেরটাও ভালো হতে হবে। সেই বিষয়টা এখন আর নাই। এখন হরেধরে অনুষ্ঠান তৈরি হয়। টেলিভিশনের প্রোডিউসাররা অনুষ্ঠান বানায় এবং প্রোডিউসারদের যেহেতু এটা চাকরি, তারা খুব একটা মনোযোগ দেয় না। আমি আ গত সরকারের সময় একটা অনুষ্ঠান দেখেছিলাম যে এখানে ইন্টারনেট থেকে গান ডাউনলোড করে চালিয়ে দিয়েছিল। এবং সেই গান আগেই ইন্টারনেটে কয়েক লাখ ভিউ হয়েছে। সেটা ডাউনলোড করে আ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিয়েছে। একাধিক আইটেম ইন্টারনেট থেকে ডাউনলোড করে, YouTube থেকে ডাউনলোড করে চালানো হয়েছিল। খুব সহজ হয়ে গেছে হয়তো প্রযুক্তি, সেই কারণে হয়তো এই সহজ হওয়ার জন্য না, এগুলো হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতির যে প্রবল প্রকোপ, এটা টেলিভিশন, রেডিওতে কম ছিল। কেননা ওইখানে প্রচুর শিল্পমনা মানুষেরা ছিলেন। আপনি টেলিভিশনের কথা চিন্তা করেন, মুস্তফা মনোয়ার, মুস্তাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, হামিদ, হারুন, নওয়াজিশ আলী খান, মুসা আহমেদ, জিয়া বরকতুল্লাহ। আনসারী, বরকতুল্লাহ, এরা একটা টেলিভিশনে কাজ করছেন। আমি তো আরো কিছু নাম মিস করে গেলাম কথার ফাঁকে। নাসিরুদ্দিন ইউসুফ, বেলাল বেগ, এরা হচ্ছেন টেলিভিশনের প্রোডিউসার। এরা একেকজন সংস্কৃতির জগতে যার ক্ষেত্রে। আবু জাফর সিদ্দিকী। এখন দেখেন, আ আবু জাফর সিদ্দিকী একজন সেরা মানের আবৃত্তিকার। হামিদ একজন সেরা মানের ডকুমেন্টারি মেকার। মোস্তফা কামাল সৈয়দ একজন ভয়েস আর্টিস্ট শুধু না, উনি একজন অত্যন্ত উচ্চমানের আ সঙ্গীত রসিক মানুষ ছিলেন এবং গানের অনুষ্ঠান সেরকম বুঝতেন এবং একই সাথে ডকুমেন্টারি বানিয়ে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। আ তারপরে ধরেন মুস্তাফিজুর রহমান চলচ্চিত্র পরিচালক এবং একাধিক সেরা টিভি সিরিয়ালের পরিকল্পনা তার। হুমায়ূন আহমেদকে জনপ্রিয় করার পেছনে তিনি এবং তিনি নওয়াজিশ আলী খান। প্রাথমিকভাবে দায়ী এবং তারপরে হচ্ছে নওয়াজিশ আলী খান। শঙ্খনীল কারাগার তিনি চলচ্চিত্র বানিয়েছিলেন, নাটকও তৈরি হুম। করেছিলেন। তারপরে যদি আপনি এই দিকে যান, আব্দুল্লাহ আল মামুন মঞ্চ নাটকে অভিনয় করছেন, নাটকে অভিনয় করছেন। আতিকুল হক চৌধুরী নাটক লিখছেন। আব্দুল আল মামুন নাটক লিখছেন। মুস্তফা মনোয়ার পাপেট শো করছেন। রক্তকরবীর মতো নাটক প্রডিউস করছেন। মানে ব্যাপারটাই অন্যরকম কিন্তু। মুসা আহমেদ গান লিখতেন। জিয়া আনসারী নাটক লিখতেন। হুম। তো তার মানে আপনি চিন্তা করেন। বরকতুল্লাহ স্ত্রী নৃত্যশিল্পী। তিনি নাটক বানাচ্ছেন, হুম, চমৎকার হুম, হুম। নাটক বানাচ্ছেন। আহসান হাবিব নামে একজন ছিলেন। স্পোর্টসে তার অসাধারণ দক্ষতা তিনি।
আব্দুল্লাহ ইউসুফ ইমাম ছিলেন, আজকে যে মাটিও মানুষ, সেই অনুষ্ঠানটা তিনি তখন প্রডিউস করতেন। মানে টেলিভিশন ভরা ক্রিয়েটিভ মানুষ। কিন্তু এরপরে যেটা হয়ে গেল, টিভিতে যারা চাকরি করেন তারাই টিভিটা চালান আসলে। ওই সৃজনশীল মানুষদের যে সংখ্যা সেটা কমে যেতে শুরু করলো। বেলাল বেগ শিক্ষকতা করতে চেয়েছিলেন কিন্তু হয়েছেন টিভি প্রডিউসার। তিনি বিতর্ক প্রযোজনা করেন। নাসিরুদ্দিন ইউসুফ বিতর্ক প্রযোজনা করেন। আ তাহলে আপনি পুরা ব্যাপারটা চিন্তা করলে আপনি দেখবেন যে টেলিভিশনের ভেতরে বাংলাদেশের সংস্কৃতি জগৎ প্রায় একটা বিরাট পুরোটাই, বিরাট পুরোটাই। অংশ ও সেইখানে। রেডিওতে আপনি চিন্তা করেন বড়, বড় সঙ্গীত শিল্পীরা রেডিওতে চাকরি করেন। বড়, বড় নাটকের শিল্পীরা রেডিওতে চাকরি করেন। তো সেই অবস্থাটা তো এখন নাই। এখন আপনি ইন্টারভিউ দিয়ে চাকরি পাবেন, বিসিএস করে চাকরি পাবেন বা আ ভেতর থেকে প্রমোটেড হয়ে আপনি সেখানে কাজ করবেন। বা প্রেষণে আসবেন একজন হ্যাঁ, অন্য মানে জায়গা আ থেকে। বা কোনোভাবে তারা পদায়িত হন। হুম। কিন্তু তারা তো ওই ক্রিয়েটিভ কাজটা করার জন্য নিজেকে তৈরি করেন নাই সারা জীবনের জন্য। ফলে টেলিভিশনের অবস্থা ১২টা বেজে গিয়েছে। এবং একই সঙ্গে আমাদের প্রাইভেট চ্যানেলগুলি আ যেভাবে মুড়ির মতো তৈরি হয়েছে, সেইভাবে তো কলাকুশলী তৈরি হয় নাই। যার জন্য আপনি দেখবেন যে সেখানে প্রোডিউসারের সংকট আছে, সেখানে নির্মাতার থেকে শুরু করে এমনকি কলাকুশলীর সংকট আছে। লাইটের লোক নাই, ক্যামেরার লোক নাই, গ্রাফিক্স করার লোক নাই। ফলে আন্ডার স্টাফড অথবা পুয়ারলি স্টাফড হুম, অথবা লো কোয়ালিটি স্টাফ দিয়ে অধিকাংশ টিভি চ্যানেল বাধ্য হয়ে চালাতে হুম। হচ্ছে। এটা কিন্তু তাদের দোষ না। কিন্তু কি করবেন? তাদের ওই প্রশিক্ষণ নাই। তারা ঠেকে, ঠেকে কাজ শিখেছেন। কারো সাথে কাজ করে কাজ শিখেছেন। একাধিক টিভি চ্যানেল, আমার একটা প্রোডাকশন হাউস ছিল। আমি যাদেরকে ক্যামেরা শিখিয়েছি, আমি নিজে শিখিয়েছি প্রয়োজনের তাগিদে। এরা কিন্তু একেকটা টিভি চ্যানেলে গিয়ে বড়, বড় ক্যামেরাম্যান হয়ে গিয়েছেন। কিন্তু আমি তো জানি যে আসলে তাদের ক্যামেরার কোয়ালিটি কতটুকু। মানে তারা কতটুকু যেতে পারবে। তো এইজন্য আমি মনে করি যে এই গুণগত মানের বিরাট মানে অবক্ষয় হয়েছে। কাজটা চলবে তাদেরকে দিয়ে। মানে হ্যাঁ, ক্রিয়েটিভিটির কাজ চলে। জায়গাটা। মানে আপনি কাজ চলবে কিন্তু একজন শেফ আর একজন সাধারণ হোটেলের হুম, রাঁধুনি দুজনের মধ্যে কিন্তু তফাৎ আছে। একজন শেফ প্রতিবার আপনি যেকোনো পরিমাণে রান্না করলেও তার খাবারের স্বাদ একই হবে। হুম। কারণ তিনি মেপে রান্না করতে শিখেছেন। কিন্তু একজন সাধারণ রাঁধুনি আন্দাজের উপর রাঁধে। যে কারণে তার প্রত্যেক দিনের গরুর মাংসের স্বাদ একই হবে না। প্রত্যেক দিনের হালুয়ার চিনি একই রকম হবে না। কারণ সে মেপে দেয় না, আন্দাজের উপরে দেয়। বড় রান্না করতে গেলে তখন সে হয়তো ফেইল করবে। তো সেই জিনিসটা আমাদের এই টিভি চ্যানেলে হয়েছে। প্রতিদিনকার কাজ চালানো যায় কিন্তু একটা আনন্দমেলা তৈরি করা কিংবা একটা বড় অনুষ্ঠান, একটা সুপারহিট অনুষ্ঠান দেওয়া সেটা সম্ভব হচ্ছে না। যে কারণে আপনি এখনো দেখবেন টেলিভিশনগুলির নিজস্ব প্রোডাকশনের চাইতে বাইরের প্রোডাকশনের মান ভালো হয়। ভালো। এবং এভাবেই ভাই বেরাদর গ্রুপ তৈরি হয়েছে। এভাবেই ফারুকী উপদেষ্টা পর্যন্ত হয়ে গিয়েছে এবং হয়ে যা করেছে। না আপনার কাছ থেকে আরো এরকম আমরা শুনতে চাই আরকি কথা। তো মানে সচেতনতামূলক কথা শুনতে চাই। না, তো এটা একটা উপলব্ধি। কারণ আমি অনেক ছোটবেলায় টেলিভিশনে গিয়েছি তো। আমি টিভিতে ১ম যখন গিয়েছি আমি তখন ক্লাস 7 থেকে 8 এ উঠেছি। এবং টেলিভিশনের অভিজ্ঞতা ১ম দিনে আমার খুব করুণ ছিল। কিরকম? উম টিভিতে আমি গেলাম তো এটা একটা কুইজের অনুষ্ঠান ছিল ১০ দিগন্ত। তো চিঠি লিখে সেখানে অংশ নেওয়া যেত। তো আমাদের স্কুল থেকে আমরা চিঠি লিখলাম। আমরা ৩ বন্ধু যে আমরা সেখানে যাবো এবং আমরা তো অনেক ভালো পারি। আসলেই ভালো উত্তর পারতাম। আমি তো খুবই ভালো ছিলাম কুইজে। তো আমরা গেলাম সকালবেলা। আমাদের রেকর্ডিং এর সময় দিয়েছে। লাঞ্চের আগেই রেকর্ডিং শেষ হয়ে যাবে। আমাদের বলেছে ১০ টায় যেতে। তো আমরা ১০ টার মধ্যে টেলিভিশনে ঢুকেছি। আমরা আবার রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়তাম। তো আমাদের সময়ানুবর্তিতা অত্যন্ত ভালো ছিল। কারণ আমাদেরকে হু, ১ হু। মিনিট দেরি হলে আমাদেরকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখত। তো গিয়ে দেখি যে আ যিনি উপস্থাপক তিনি আসেন নাই। তিনি ওই সময় একজন সরকারি কর্মকর্তা ছিলেন। কোন কারণে তার কিছু একটা ছিল। উনি আসেন না, আসেন না, আসেন না, আসেন না। পুরো ইউনিট বসে আছে এবং ওই টেলিভিশন অনুষ্ঠানের প্রোডিউসার ছিলেন এখন যিনি টেলিভিশনের ডিজি মাহবুবুল আলম। উনি তখন একদম তরুণ, ফর্সা একটা তরুণ মানুষ। উনি আ ১ বার ২ বার আমাদেরকে দেখা দিয়েছেন। কিন্তু স্কুলের বাচ্চা পাত্তা দেয় কে? এদিকে আমরা ভেবেছি লাঞ্চের আগেই তো অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আমরা পকেটে তেমন টাকা পয়সাও নিয়েও যাই নাই, কিছুই করি নাই। আমাদেরকে স্কুলের গাড়ি দিয়ে পৌঁছে দিয়েছে। হুম, আবার স্কুলের গাড়ি আমাদেরকে নিতে আসবে। লাঞ্চের সময় পার হয়ে যাচ্ছে, আমাদের পকেটে কোনো টাকা নাই। আমরা টিভির ক্যান্টিনে ঢুকে এক বন্ধুর কাছে ৳১০ ছিল। সেই ৳১০ দিয়ে আমরা সিঙ্গারা কিনে খেয়েছি। এবং আমরা যখন সিঙ্গারা খাচ্ছি, আমার বন্ধু জানে না যে প্রোডিউসার কি আর প্রেজেন্টার কি। তো সে না বলছে কি প্রোডিউসার আসে নাই, প্রোডিউসার এত খারাপ এসব বলছে। হুম। মানে সে খুব উত্তেজিত। আ এত ছোট বাচ্চা কিন্তু তারপর সে খুব একটু পাকনা ছিল। আ তা তার মা ছিল জাপানিজ, তার চেহারা জাপানিজদের মতো। তো সে বলছে প্রোডিউসার এত খারাপ। এদিকে মাহবুবুল আলম সাহেব আমাদের উল্টা দিকের টেবিলে বসে ভাত খাচ্ছেন ওই ক্যান্টিনে। তো
তো এই ক্যান্টিনটা ছিল টিভি ভবনের ভেতরে। এখন যেখানে টিভির শিল্প নির্দেশনার গুদাম এবং শিল্প নির্দেশকদের জায়গা, সেই জায়গার শেষ ঘরটাতে। তো সেইখানে ক্যান্টিন। তো সেখানে বসে আমরা খাচ্ছি। উনি ভেবেছে আমরা উনাকে বকছি। আসলে আমার বন্ধু প্রেজেন্টার দেরিতে আসছে, সেইজন্য আমাদের বসে থাকতে হচ্ছে। ক্ষুধা লেগেছে। উনি আমাদেরকে উঠে এসে ধমকাতে শুরু করলেন। "তোমাদের এত বড় সাহস! তোমরা প্রোডিউসারকে নিয়ে সমালোচনা করো। জানো আমি অনুষ্ঠানের প্রোডিউসার?" এখন আমার এই বন্ধু বলল, "আমি তো বুঝি না আপনি প্রোডিউসার। আমি তো জানতাম একজন মহিলা উপস্থাপক, উনি প্রোডিউসার।" বলে, "না, এটা প্রোডিউসার না, বলো প্রেজেন্টার।" তো যাই হোক, তারপরে আমরা সেই সন্ধ্যা পর্যন্ত বসে থাকলাম এই খালি কিন্তু পেটে। এটা নিয়ে কারো কোনো ইয়ে নেই না, যে কারো কোনো ৩ মাথা টা ব্যথা নেই। না, দিনটা স্কুলের চলে ছেলে যাচ্ছে। যে খায়নি কিছু না, না, দেখে? দিনটা চলে যাচ্ছে। আমরা খেয়েছি না খাই নাই, কেউ খোঁজও নেয় নাই। এই হচ্ছে বিটিভির অবস্থা। তখনও কিন্তু এরকমই ছিল। ভয়াবহ অভিজ্ঞতা। একটু ভয়াবহ অভিজ্ঞতা। আমরা তো আর কাউকে চিনিও না তখন টিভিতে। তো অনুষ্ঠান শুরু হলো এবং ১০ টা প্রশ্ন হয়। এটাই ১০ দিগন্ত। মানে ১০ ধরনের প্রশ্ন হয়, বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন এবং সেইখানে পারতে হয়। তো আমি ১০ টার মধ্যে ৮ টা পেরে গেলাম। আর ২ টা পারি নাই না। ২ টা মানে দয়া করে উল্টা দিককে ছেড়ে দিয়েছি। কারণ উল্টা দিকে নতুন কুড়ির এক চ্যাম্পিয়ন সে ছিল। তো তার প্রতি মায়াবশত নতুন করে চ্যাম্পিয়ন। নতুন কুড়িতে এক তখন তো এ নতুন করে গানের চ্যাম্পিয়ন ছিল। চ্যাম্পিয়নরাও আমার তো তার নাম তারকা। মনে আছে। নুজহাত নূর ইসলাম। সে মগবাজারের কোনো একটা স্কুল থেকে এসেছিল। তো স্বাভাবিক নতুন কুড়ির চ্যাম্পিয়ন উল্টা দিকে বসে আছে। যদি কান্নাকাটি করে সেজন্য ২ টা ছেড়ে দিয়েছিলাম। তো ২ টা ছেড়ে দেওয়ার পরে ওই ২ টা তারা পেরেছিল। আর বাকি ৮ টা আমি একাই উত্তর দিয়েছি। তো তারপরে তো আ আমাদেরকে এসে প্রোডিউসার সাহেব বলেন যে, "এটা তো খুব খারাপ দেখা যাচ্ছে। মানে তোমরা ২ টা ছেড়ে দিয়েছো আর এদিকে ৮ টা তোমরা বলেছো। আর ওইদিকে তারা যে ২ টা দিয়েছো তার মধ্যে ১ টা ভুল করেছে। সেটাও পরে তোমরা উত্তর দিয়েছো। তো তুমি একটা কাজ করো, আমরা আরেকটু শুট করি। তোমরা মানে ৬ টা পারো আর ৪ টা ওদেরকে পারতে দাও।" আমি বলছি, "না।" আমি বললাম যে, "না, এটা তো হতে পারে না। আমি পেরেছি মানে পেরেছি। আমি এটা করব না।" এবং খেতে দেন নাই কিছু না। সারাদিন বসে আছে কি আমরা পরে ৬ টা পেরেছি, ৪ টা পেরেছি এটা দেখানোর জন্য? বললাম বের হয়ে গেলাম। তো এইটা হচ্ছে আমার ১ম দিনের স্মৃতি। আমার মনে আছে একজন খুবই আ চমৎকার একজন আ পাঠক ছিলেন। উনি আ এই ১০ দিগন্তের একেকটা প্রশ্নের উত্তর পারার পরে উনি আবার ওই পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করে বলতেন। উনার নাম স্লিমা। আমি এরকম নামও কোনদিন শুনি নাই। স্লিমা। স্লিমা, হ্যাঁ। আমি এখনো পর্যন্ত ওই নাম আর কোথাও শুনি নাই। এইজন্য আমার নামটা মনে আছে। উনার নাম ফাতেমা নাজনীন স্লিমা। এবং আমি চিন্তা করলাম এই আপাও কি না খেয়ে আছে? কারণ ছোট তো আমি। হ্যাঁ? সবাই কি এখানে না খেয়ে থাকে? মানে আপনার মাথায় তখন আমার না মাথায় খেয়ে থাকার আমার ব্যাপারটা। মাথায় তখন এটাই ঘুরছিল। তো এটা হচ্ছে আমার ১ম দিনের অভিজ্ঞতা। তারপরে তো ধীরে, ধীরে আমি টেলিভিশনে বিতর্ক করলাম। কুইজে চ্যাম্পিয়ন হয়েছিলাম বিতর্কেও। তারপরে এরকম অনেক জায়গাতেই পরে কম্পিটিশন গুলিতে ভালো করলাম। তারপরে তো একসময় উপস্থাপক হয়ে গেলাম। আমরা তো আপনাকে ওই যে বিতর্ক থেকে জানি। তারপর হচ্ছে শুভেচ্ছা। খুব জনপ্রিয়। আ বিতর্ক থেকে আমি আসলে ১ম এ একটা অনুষ্ঠান করেছিলাম। আ সেটার নাম ছিল আ শিক শিক্ষা-দীক্ষা। শিক্ষা-দীক্ষা অনুষ্ঠানটা আমি পরিকল্পনা করেছিলাম। আমাদের প্ল্যান ছিল এটা ৯১ সালে। ৯১ হ্যাঁ, সালে। ৯১ সালে ওই যে এরশাদ সাহেবের পতন হলো। হুম। আমরা তখন একেবারে তরুণ ছাত্রনেতা। আমি তখন আ 2nd ইয়ার থেকে 3rd ইয়ারে উঠেছি। 3rd ইয়ারের পরীক্ষাটা শেষ হয় নাই। তো পরীক্ষা দেব আরকি আমরা। 3rd ইয়ারের মাঝামাঝি জায়গাতে। কারণ এরশাদ সাহেব আবার প্রত্যেক বছর কিছু বন্ধ দিতেন। তো দেওয়ার ভ্যাকেশন, কারণে হ্যাঁ, এরশাদ এরশাদ ভ্যাকেশন। ভ্যাকেশন বলতাম আমরা। তো তখন তো এরকম একটা অবস্থা। তো আমরা ঠিক করলাম যে বাংলাদেশে এরকম গণতন্ত্র এসেছে। তাহলে আমাদের লেখাপড়ার ধাঁচটাও বদলাতে হবে। তখন টেলিভিশনে কতগুলি কোচিং সেন্টারের টিচার এবং ইউনিভার্সিটির কিছু শিক্ষক গিয়ে অঙ্ক করায়। আমরা চিন্তা করলাম যে না, অঙ্ক যে একটা প্রিয় জিনিস হতে পারে বাচ্চাদেরকে, এটা বোঝাতে হবে। লেখাপড়া যে একটা ভালোবাসার বস্তু, এটা বোঝাতে হবে। তখন আমরা একটা অনুষ্ঠান প্ল্যান করলাম যে আমরা অঙ্ক করাবো না। বরং আমরা অঙ্ক কেন মজাদার, এটা বলব। হুম। তো তখন আমরা একটা অনুষ্ঠান তৈরি করলাম। ওটার নাম হচ্ছে শিক্ষা-দীক্ষা। ওখানে আমরা যেমন বলতাম যে ক্যালকুলাস কি কাজে লাগে? যেমন নিউটন কিভাবে ক্যালকুলাসের সূত্র আবিষ্কার করলেন? উনি অসুস্থ হয়েছিলেন, জ্বর হয়েছিল। উনি চিন্তা করলেন যে কিভাবে সুস্থ হওয়ার যে প্রক্রিয়াটা এটাকে গোনা যেতে পারে। প্রতিদিন উনি অল্প, অল্প করে সুস্থ হচ্ছেন এবং একই পরিমাণ তো হচ্ছেন না। কোনোদিন একটু বেশি, কোনোদিন একটু কম। হুম। তাহলে উনি এটাকে কিভাবে আ হিসাব করবেন? এটা করতে গিয়ে উনার মাথায় ডিফারেনশিয়াল ক্যালকুলাসের চিন্তাটা মাথায় এলো। ওইদিকে একই সময়ে ফ্রান্সে এক ভদ্রলোক উনিও আ এই অঙ্কটা করছেন। তার নাম গটফ্রিড লিবনিজ এবং এই লিবনিজ এবং উনি প্রায় একই সময়ে এই ক্যালকুলাসের ধারণা করলেন এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং ডিফারেনশিয়াল ক্যালকুলাসের একটা
আবিষ্কার হলো। এটা করলে কি কাজে লাগলো? আমরা তখন বোঝালাম যে মৌমাছি যে পাখা নাড়ে এটাও ক্যালকুলাস দিয়ে অঙ্ক করে বের করা সম্ভব, এবং এই যে উড়োজাহাজের বিরাট ডানা, এটা বায়ুর বিপরীতে কেমন আচরণ করবে এটাও ক্যালকুলাস দিয়ে বোঝা সম্ভব। এবং আমরা তখন উড়োজাহাজের ছবি দেখালাম, ইঞ্জিন কিভাবে কাজ করে এটা দেখালাম, যাতে ক্যালকুলাস জিনিসটা বাচ্চাদের ভালো লাগে। হুম। কিন্তু মুশকিল হলো, এই লোকগুলি সব চলে আসলো, এই টিচাররা, কারণ তাদের হাতে তো কোচিং সেন্টারে টাকা আছে, এবং তারা এসে প্রডিউসারকে বলল যে এই অনুষ্ঠান বানালে তো কিছু হবে না। তো তখন একজন প্রডিউসার ছিলেন টেলিভিশনে, নাম না বলি, উনি আমাকে এসে বললেন যে ভাই, একটা বাড়ি বানাচ্ছি, সেই বাড়িতে 21টা পিলার। তা আমি বলছি, বাহ, দারুণ। আপনি বলে যে কিন্তু এই পিলারটা তো হবে না যদি তোমরা এই অনুষ্ঠান বানাও, প্রত্যেকটা পিলারের জন্য তো আমার অনুষ্ঠান করতে হয়। তা আমি বুঝি নাই, আমি বলছি কেন অনুষ্ঠান, টিভি অনুষ্ঠান দিয়ে কিসের পিলার হবে? তখন উনি বলেই ফেললেন যে এই যে কোচিং সেন্টার থেকে টিচাররা আসে, এদের সাথে কিছু আর্থিক যোগাযোগ হয় তার। একদম ওপেনলি হ্যাঁ, বললেন উনি আরকি। আমাকে বললেন, খুবই বিশ্বাস করে বললেন, এই জন্য আমি তার নামটা বলছি না। উনি বললেন যে তোমার তো বাবা উনি বেঁচে আছেন এখন? সম্ভবত বেঁচে আছেন, আমি জানি না। তো উনি আমাকে বললেন যে কিন্তু এই পিলারটা তো হবে না, তোমার তো বাপের বাড়ি আছে নিশ্চয়ই। আমি বলছি, জি আছে। বলে এই জন্যই তুমি পিলারের হিসাবটা জানো না, কিন্তু 21টা পিলার তো আমার বানাতে হবে। তা আমি তখন বুঝে কি ফেললাম, করুণ আবেদন! তখন আমি বুঝে ফেললাম। আমি বললাম যে কয়টা বাকি আছে? বললো 9টা। তা আমি বললাম কয়টা করে অনুষ্ঠান লাগে? বলে 4-5টা অনুষ্ঠান লাগে একটা পিলার করতে। তা আমি বললাম তাহলে তো এই অনুষ্ঠানটার অন্ততপক্ষে 45টা অনুষ্ঠান আপনার লাগবে। তো বলল হ্যাঁ। তা আমি বললাম বছরে হয় 52টা অনুষ্ঠান, আমরা 6টা বানিয়েছি। তো তাহলে কি করব? তো উনি বললেন, আমি বলেছি আমি তোমাদের অনুষ্ঠান প্রডিউস করব না, অন্য কোনো প্রডিউসার দিতে বলেছি। তখন টেলিভিশনের জেনারেল ম্যানেজার উনি আমাকে ডেকে বললেন, অনুষ্ঠানটা যে কোনো কারণেই হোক বন্ধ করতে হচ্ছে, তবে আমি তোমার কথা মনে রাখলাম, তুমি একটা সময় মতো আমি তোমাকে আবার ডেকে পাঠাবো, কারণ তোমার মধ্যে যে বুদ্ধি আমি দেখেছি এইটা অনেক। ওনার নাম মুস্তাফিজুর রহমান। তো তারপরে আমি চলে আসলাম। আমি কিন্তু মানে উনার মতো ক্রিয়েটিভ মানুষও আমি কোনো বাদ আসলে প্রতিবাদ করি নাই। আমি অসহায়। বলেছি আসলেই তো ঠিক। কারণ আমাকে তো মেডিকেল পড়াশোনা করি। আমার তো পাস করতে হবে। পরীক্ষা আছে সামনে। ভালো রেজাল্ট করতে হবে। তো আমি এসে আরো পুরোদমে পড়াশোনায় মন দিলাম, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রফেশনাল পরীক্ষা হয় হুম। ডাক্তারদের, সেখানে আবার মেধা তালিকায় স্থান করে ফেললাম। তো আমার মনের আনন্দ আ কোনোভাবেই বিঘ্নিত হয় নাই। কিন্তু একদিন টেলিভিশন থেকে আমার কাছে ফোন আসলো। ফোনটা করলেন মুসা আহমেদ এবং জিয়া আনসারী। ফোন করে আমার মা ধরেছেন ফোন। মাকে বলছেন যে, "আপনার ছেলেকে ২ কপি ছবিসহ এবং ওর আ যা কিছু আছে সার্টিফিকেট-টার্টিফিকেট সহ আমাদের এখানে এসে দেখা করতে বললেন।" তো আমি পাত্তা দেই নাই। কারণ কিসের টিভিতে আর যাব? তাই না? আর পিলারের টেলিভিশন তো আপনার কাছে মানে নতুন কিছু পিলারের না। কারণে না। পিলারের কারণে বের হয়ে এসেছি, আবার কি যাব? কিন্তু উনারা একাধিকবার ফোন করেছেন, এবং এক পর্যায়ে উত্তেজিত হয়ে মুসা আহমেদ বলেছেন যে, "আপনার ছেলে তো আদব-কায়দা কিছুই জানে না। একটা রিং ব্যাক তো করবে। আমরা ফোন করছি অথবা আমাদের সঙ্গে একটা যোগাযোগ তো করবে।" তখন আমার মা আমাকে খুব বকা দিয়ে বললেন যে, "তোমার তো উচিত ছিল তাদের সাথে যোগাযোগ করা।" তো আমি তারপরে বাধ্য হয়ে টিভিতে গিয়ে হাজির হলাম। উনি আমার সাথে দেখা করলেন, মুসা আহমেদ এবং এবং জিয়া আনসারী। বললেন, আসছো?" আর এটা হচ্ছে জিয়া আনসারী। আর মুসা আহমেদ তুই, তুই করে বলতেন। "আইছস? বয়।" তো বসেছি। তখন বলে, "ছবি দে।" দিলাম। তো বলে, "তোর নাম বল।" তো বললাম, "আপনি আমার নাম জানেন না?" বলে, "না, বল।" তো বললাম। বলে, "এবার যা, এখানে সই কর।" করলাম। তো চলে গেলাম বাসায়। কয়েকদিন পর আমি চিঠি পেলাম যে আমার একটা অডিশন হয়েছে। সেই অডিশনে আমি অত্যন্ত ভালো করেছি। অডিশনটা কখন হলো? এই মানে তখন হলো। ওই যে ওইটাই ওইটাই অডিশন? অডিশন। এবং আমি শ্রেণী উচ্চ হিসেবে, মানে টেলিভিশনের সর্বোচ্চ গ্রেড যেটা, সেই গ্রেডে উপস্থাপক হিসেবে তালিকাভুক্ত হয়েছি। আমার বয়স কিন্তু তখনও 22 হয় নাই। 22 এর একটু, মানে 22-23 এরকম, 22 বা 23। তো আমি খুবই অবাক হয়ে গেলাম। আমি আবার গেলাম। আমি বললাম, "আমার অডিশন কখন হলো?" বলে, "ওই যে অডিশন।" তো আমি বললাম, "এটা কিভাবে হয়?" বলে, "চুপ করে থাক। তুই এমনিতেই বেয়াদব, আরো বেয়াদবি করছিস।" এ মানে মুসা মোসা আহমেদ আহমেদ, বলছে। হ্যাঁ। উনি স্নেহ করতেন আরকি। তো আমি বললাম যে, "কিভাবে?" বলে, "বিতর্ক করছোস। এখানে আমি প্যানেলে বসছি না, আমি দেখি নাই তোকে। তারপর একটা এডুকেশনাল অনুষ্ঠান বানাইছিলি। তো এগুলো তো আমরা দেখছি।" তখন জিয়া আনসারিও বলে, উনারা এই ভাষায় কথা বলতেন। তো আমি বললাম, "জি, বানিয়েছি।" বলে যে, "তো ওইটাই অডিশন ছিল। তোমাকে আমরা টেলিভিশনে নিয়ে আসতে চাই, কারণ তুমি টেলিভিশনের লোক।" হুম। তো সেইভাবে আমার অডিশন হলো। ফলে টেলিভিশনে আমার সুখের স্মৃতিও আছে, দুঃখের স্মৃতি আছে, মজার স্মৃতি আছে, অনেক ধরনের স্মৃতি আছে। আর আপনাকে নিয়ে আমাদের স্মৃতি আসলে শুভেচ্ছা।
অ্যা শুভেচ্ছা খুব জনপ্রিয় একটা অনুষ্ঠান ছিল। এই প্রজন্ম শুভেচ্ছা অনেক পরের ঘটনা। পরের ঘটনা, বাট আমরাও তো ধরেন আপনার ওই এটা তো ৯৫ সালের ঘটনা। শুভেচ্ছা। শুভেচ্ছা ৯৫ সালের ঘটনা। তবে তার আগে আমি আনন্দমেলা করেছিলাম। আনন্দমেলা তার আগে করেছেন? হ্যাঁ, তার আগেই করেছিলাম এবং তার আগে আমি একটা টেলিভিশন অনুষ্ঠান করতাম ওপেন ইউনিভার্সিটির। হ্যাঁ, শমশের আলী সাহেব হ্যাঁ, ছিলেন হ্যাঁ। আমাদের বিতর্কের বিচারক হতেন। আমার বিতর্ক দেখে উনি এতটাই মানে আনন্দিত ছিলেন বা আমাকে পছন্দ করেছিলেন, উনি যখন ওপেন ইউনিভার্সিটি খুললেন, তার কয়েক মাসের মধ্যেই ওইখানে আমি একটা অনুষ্ঠান করতে শুরু করি এবং সেটার ১ম অনুষ্ঠানে আমি ছিলাম পার্টিসিপেন্ট। আমি গিয়েছিলাম অংশ নিতে। কিন্তু অনুষ্ঠানে যাওয়ার পরে একই ঘটনা ঘটল। ওই ১২ টা প্রশ্ন মানে ১২ টা প্রশ্নের ভেতর দিয়ে বাউবি ১২। বাওয়াবি ১২ হ্যাঁ। হ্যাঁ, ১২ টা প্রশ্নের ভেতর দিয়ে একটা মনে, মনে কেউ কিছু ভাবে এবং ওটা হুম, হুম, খুঁজে বের করতে হয়। তো ওইটা আমি পেরে যাচ্ছিলাম ৪-৫ টা প্রশ্নের পরপরই। তো সেইখান থেকে আ দেখা গেল যে আমি উপস্থাপক হয়ে গেলাম এবং তারপরে আমি অনেকদিন অনুষ্ঠানটা করেছি এবং এটা খুবই জনপ্রিয় ছিল। অফ পিক এ যেত। আ বিকাল-টিকালের দিকে বিকালে হতো। যেত। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। তারপরে এই অনুষ্ঠানটা সবাই দেখত এবং এত বেশি ছেলেমেয়েরা দেখত আমার বয়সী এবং আমার চেয়ে কম বয়সীরা। যেটা খুবই জনপ্রিয় ছিল এবং আমি খুব জনপ্রিয় হয়ে গেলাম। ওইখান থেকে আমাকে একদিন ডেকে মুস্তাফিজ সাহেব আমাকে বললেন যে, "তোমার কথা তো আমার মনে আছে। তুমি একটা ম্যাগাজিন অনুষ্ঠান বানাও।" তখন আমি ডাক্তার হয়েছি মাত্র এবং এটাই আমি শুভেচ্ছা। এটা শুভেচ্ছা। আচ্ছা, তুষার ভাই আনন্দমেলার ইয়েটা যদি একটু বলেন। আনন্দমেলাও কিভাবে আনন্দমেলা আনন্দমেলাও মুস্তাফিজ সাহেব আমাকে ডেকেছিলেন। ঈদের অনুষ্ঠান? ঈদের অনুষ্ঠানে হঠাৎ ডেকে বললেন কুরবানির ঈদের আনন্দমেলা। উনি ডেকে বললেন যে, "তুমি এবার আনন্দমেলা উপস্থাপনা করো।" ওইটা কিন্তু শুভেচ্ছার আগে। হুম, তো আমি বলেছি, "আমি এটা করতে পারব না।" উনি বললেন, "না, তুমি পারবে। তুমি চিন্তা করো এবং করো।" তো আমি ১ম এ একটা আনন্দমেলা তৈরি করলাম এবং করে আমি বাড়ি চলে গিয়েছি। ওটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা ছিল না। ওই আনন্দমেলায় আনিসুল হক এসেছিলেন, আব্দুল্লাহ আবু সাঈদ এসেছিলেন। তখন আ বি চৌধুরী খুবই জনপ্রিয় একজন হুম, ব্যক্তি। উনি এসেছিলেন এবং আ উনি আসলে ডাক্তার হিসেবে এসেছিলেন, পলিটিক্যাল লিডার হিসেবে না। আমাদের ছোটবেলায় ওনার একটা অনুষ্ঠান ছিল 'আপনার ডাক্তার'। হুম। তা আমি ওনাকে ডাক্তার হিসেবে হাজির করেছিলাম। আপনার ডাক্তারের স্মৃতিটা আমি মনে করিয়ে দিয়েছিলাম মানুষকে। উনি কোরবানির ঈদে কোরবানির ঈদ, মাংস, গরু, স্বাস্থ্য, পেট খারাপ এগুলা নিয়ে উনি কথা বলেছিলেন আনন্দমেলার মধ্যে। এত মজা করে বলেছিলেন যে সবাই ওটা খুব মজা করে শুনেছিল আরকি। আব্দুল্লাহ আবু সাঈদের সঙ্গেও তো আপনার আব্দুল্লাহ স্মৃতি আবু আছে। সাইদ স্যারের সাথে আমার ছোটবেলার পরিচয়। আ আমি ১৪-১৫ বছর বয়স থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাই এবং এসএসসি পরীক্ষার পরে আমি সেইখানে একটা প্রতিযোগিতায় অংশ নেই। সেই প্রতিযোগিতাটা ছিল বই পড়া কর্মসূচি। হুম, আ ৳১,০০০ বই পুরস্কার পাওয়া যাবে। তো ওইটাতে আমি যেতে আগ্রহী ছিলাম না। ১৬ টা বই পড়তে হবে। তারপরে ওই বইগুলি পড়ে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা দেওয়ার পরে যদি আমি ১ম ১০ জনের মধ্যে থাকি তাহলে ৳১,০০০ বই পাবো। দেশি বিদেশি বই। আমার বন্ধুরা আমাকে বলল যে, "তুমি তো বাংলায় অনেক নম্বর পাও ক্লাসে। কিন্তু এইখানে গেলে তুমি দেখবে যে তুমি আসলে বাংলায় ভালো না।" কারণ একটা স্কুলের মধ্যে সবাই তোমাকে চেনে, ক্লাস 1 থেকে পড়েছো। স্যাররা তোমাকে পছন্দ করে। বিশেষ করে তখন তো আমি কলেজে মাত্র গিয়েছি। মাত্র এসএসসি পাস করেছি। বাইরের স্কুল থেকে অনেক ছেলে এসে আমাদের কলেজে ভর্তি হয়েছে। তো ওরাও বেশ আমার প্রতি একটু ঈর্ষাকাতর যে আমরা কেন বাংলায় বেশি নম্বর পাই না, সে কেন পায়? তো তারাও একটু আমাকে খোঁচাখুচি করলো। তো আমি তাদের কাছে প্রমাণ করার জন্য যে আমি বাংলায় ভালো। সেইজন্য বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিযোগিতায় যোগ দিলাম। না হলে প্রতিযোগিতা করতে আমার কোনোদিন ভালো লাগে না। তো ওইখানে যাওয়ার পর আমি পুরস্কারটা পেয়ে গেলাম। তো পেয়ে যাওয়ার পরে যেটা হলো যে অন্যরা সবাই পুরস্কার হাতে নিয়ে বাড়ি চলে গেল। কিন্তু আমি থেকে গিয়েছিলাম। আমার বই পড়ার যেহেতু অনেক নেশা বা অভ্যাস আর অভ্যাস। সাইদ স্যারের সাথে আমার একটা ওই উনার বয়সে সান্নিধ্যটা ওই বয়সে একটা অনেক বয়সের পার্থক্য। কিন্তু তারপরেও ওই বয়সেই তার সঙ্গে আমার একটা বন্ধুত্বের মতো সম্পর্ক হলো। পিতা-পুত্র কিংবা অভিভাবক এবং আ যিনি অ বা একজন শিক্ষক এরকম একটা আ সম্পর্ক তৈরি হয়ে গেল। তো আমি থাকলামই না শুধু আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে থেকেই গিয়েছি। আমি এখন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি এবং সর্বকনিষ্ঠদের একজন। কিন্তু এই ঘটনাটা আসলে কখনো ঘটবে আমি এটা আশা করি না। আমি কিন্তু কেন্দ্রে গিয়েছি মনের আনন্দে। এরকম আমার জীবনে অধিকাংশ ঘটনাই ঘটেছে পথে। আমি কিন্তু কোনো কিছু চেষ্টা করি নাই জীবনে। আমি চেষ্টা করেছি শুধু ডাক্তার হওয়ার জন্য। আর কোনো কিছুর জন্য আমি চেষ্টা করিনি। সব এফোর্ট মানে হ্যাঁ, আমি এটাও। ডাক্তারই হতে চেয়েছি। আমি চেয়েছিলাম আমি চিকিৎসক হব এবং ছেলেমেয়েদেরকে পড়াবো। হুম, কিন্তু আমি যখন পাস করলাম আমি দেখলাম আমার রেজাল্টের কোনো ভ্যালু নাই। আমি দেখলাম যে রাজনীতি আমাদের এই পুরো স্বাস্থ্য ব্যবস্থা বিশেষ করে চিকিৎসকদের যে পেশাগত অবস্থা সেটাকে নিয়ন্ত্রণ করে। এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাতে ইসলাম এটার হিসাব হয়। এখানে
ছাত্ররা ছাত্র জীবনে যে রাজনীতি করেছে সেইটার হিসাব হয়, ঈর্ষাকাতরতা, পারস্পরিক শত্রুতা প্রবল, এবং এখানে যোগ্যতা অযোগ্যতার বিচার আহ, খুবই অদ্ভুতভাবে হয়, সিলেক্টিভলি হয়। অনেক ভালো ডাক্তাররা ভালো জায়গায় পৌঁছান, কিন্তু এই জন্য তাদেরকে অনেক কষ্ট করতে হয়, অনেক কাঠখড় অনেক পোড়াতে হয়। কাঠখড় পোড়াতে হয়, অনেক ধরনের কষ্টের ভেতর দিয়ে যেতে হয়। এমনকি আমাদের যে শিক্ষায় যে উচ্চশিক্ষার ব্যবস্থাটা, এটা ডাক্তারদের উপর অত্যন্ত নির্যাতনমূলক। এই যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা পড়তে আসে, এদের যে ডরমিটরি আপনি যদি যান দেখবেন অত্যন্ত মানবেতর একটা অবস্থা। তারা বাসা ভাড়া করে থাকে আজিজ মার্কেটে বা আশেপাশে কোথাও 2 রুমের বাসা ভাড়া করে থাকে। তারা যদি সরকারি চাকরি থেকে আসে তাহলে তারা অল্প কিছু টাকা পায়, ভাতা পায়। কিন্তু আবার তাদেরকে বলা থাকে তারা কোনো প্র্যাকটিস করতে পারবে না। কিন্তু একটা ডাক্তার, মিড লেভেল ডাক্তার, ধরেন পাস করার পরে ৫-৬ বছর হয়ে গিয়েছে, এরা উচ্চশিক্ষায় আসে। খুব কম ডাক্তারই একদম সাথে, সাথে উচ্চশিক্ষায় চান্স পায়, যেটা আমি পেয়েছিলাম। আমি কিন্তু পরে পরীক্ষাটা দেই নাই সাইকিয়াট্রির। আমি সাইকিয়াট্রিতে ফার্স্ট হয়ে ভর্তি হয়েছিলাম হুম, ভর্তি পরীক্ষায়। সেটাও অভিমান করেই। তো এই যে পুরো ব্যবস্থাটা, এখানে একটা ডাক্তার আসে, কিন্তু ডাক্তার ওই সময় ধরেন বিবাহ করেছে, তার ছোট ১টা ২টা বাচ্চা আছে, যার কিনা স্ত্রী ডাক্তার না, তার আরো অসুবিধা, স্ত্রী হয়তো আয় করে না, এবং তাকে এখানে এসে সে প্র্যাকটিস করতে পারবে না, এটা শর্ত, রেসিডেন্সির শর্ত। আবার অন্যদিকে সে ২০,০০০ টাকা ২৫,০০০ টাকা ভাতা পায়, তাও এখন পায়, আগে আরো কম পেত। আরো কম। এরকম একটা অবস্থায় তাকে মানবেতর জীবনযাপন করতে হয়, মানে এই, মানে একজন ডাক্তার কত কষ্ট করে তার পড়াশোনা হ্যাঁ, বা কিন্তু এটা খুবই আমার কাছে মনে হয় খুব অদ্ভুত। আপনি জানেন, একজন যদি বিসিএস অন্য ক্যাডারে চাকরি পায়, সরকারের প্রচুর স্কলারশিপ আসে, এবং সেই স্কলারশিপগুলি তারা অ্যাভেইল করেন। অন্যান্য ক্যাডারের লোকেরা তারা বিদেশে পড়তে চলে যান সরকারের পয়সায়, অথবা বিদেশি সরকারের সাথে যে চুক্তি আছে সেই চুক্তির আওতায়। এবং কয়েকশো এমপিএইচ আছে, মাস্টার্স ইন পাবলিক হেলথ, হুম, এরা বিভিন্ন ক্যাডারে চাকরি করেন, তারা পাবলিক হেলথে কিচ্ছু করেন না, কিন্তু তারা এই পাবলিক হেলথের বৃত্তিগুলি খেয়ে ফেলেছেন। তো এইগুলো আমি তখন দেখে, আমি তারপরে হচ্ছে চাকরি পাওয়ার সময় আমি দেখলাম যে আমি বিসিএস এ 2 বার কোয়ালিফাই করেছি, আমি দেখলাম যে পোস্টিং এটা মেধার উপরে হয় না, এটা হয় হচ্ছে কোন নেতার ব্যাগকে ক্যারি করে, কার সাথে কার ভালো সম্পর্ক, মানে একটা জাতা ওই রাজনীতি আর কি। রাজনীতি। মেডিকেল কলেজের হ্যাঁ, তো টাইমে আমি আমার এই পেশার উপরে শ্রদ্ধা হারিয়ে ফেললাম। আমার মনে হলো যে এই যদি হয় অবস্থা, তাহলে এই কষ্ট আমি কেন করবো এই সরকারি চাকরির জন্য? তার চেয়ে আমি অন্য কোনোভাবে আয় করি আর দাতব্য প্রতিষ্ঠানে চিকিৎসা করি। আমি সোসাইটি অফ হাইপার টেনশনে ১৯ বছরের বেশি হুম। আমি দায়িত্ব পালন করেছি। এর আগে চাকরিও করেছি সেখানে কয়েক বছর। তো সবাই এটা অনেকে বলে যেহেতু ডাক্তারের প্রসঙ্গটা আসলোই যে এই যে আমি ৫ বছরের বেশি সরকারি চাকরি করেছি। মানে আমি সরকারি ডাক্তার ছিলাম। না এটা তো আপনি কি একমত হবেন যে অনেকেই বলেন যে মানে ডাক্তারদের প্রতি সিম্প্যাথেটিক হয়েও বলেন বা অনেক ডাক্তারও আ আপনার মতো এরকম আড্ডায় বিভিন্ন জায়গায় শুনেছি যে রোগীদের উপর যে এটা প্রভাবটা কি রোগীদের উপর পড়ে? হ্যাঁ, রোগীদের উপর শুধু না, তার পুরো পরিবেশের উপরে পড়ে। কারণ ব্যবহার একটা বা ডাক্তার যখন এই ধরনের পরিবেশের মধ্যে দিয়ে পড়াশোনা করে আ একটা কষ্টকর অভিজ্ঞতার ভেতর দিয়ে সে যখন তার পেশাগত জীবনে প্রকৃত অর্থে প্রবেশ করে, তখন তার কাছে মনে হয় যে তাকে অর্থ উপার্জন করতে হবে, হুম, এবং এই অর্থ উপার্জন তাকে করতে সরকার বাধ্য করে। সে যেই লেভেলের সরকারি কর্মকর্তা, কই সরকার তো তাকে একটা গাড়ি দেয় না। তাকে তো অফিসের বাসে কিংবা গাড়িতে করে অফিসে আনা-নেওয়া করে না। ডাক্তারদের যাতায়াত তো সেইভাবে হয় না। কিন্তু আপনি দেখবেন অন্যান্য ক্যাডারে সে যখন জুনিয়র অফিসার থাকে, সে যাতায়াতের সুবিধা পায় বা থাকার ব্যবস্থা পায়, পিয়ন চাপরাশি পায়, অনেক কিছু পায়। কিন্তু একজন ডাক্তার তো কিছুই পায় না। উল্টো তার বসার জায়গা, তার টেবিল চেয়ার অত্যন্ত খারাপ। একটা স্টাডি আছে, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যখন ছিল, এখন তো এটার নাম বদলে গিয়েছে। ওই তদানীন্তন ওই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ বিভাগ একটা স্টাডি করেছিল সরকারি প্রণোদনা নিয়েই। এবং সেখানে ছিল যে ৬০ ভাগের বেশি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ডাক্তার যেতে পারে এমন টয়লেট নাই। ডাক্তারের চেয়ার ভাঙা, ডাক্তারের টেবিল উইপোকা খেয়ে ফেলেছে, এবং ডাক্তার যে বাসভবনে থাকে সেটার কিছু ছবি আছে ওই স্টাডিটার মধ্যে। আপনার দেখলে মনে হবে এটা মুঘল আমলের যে ধ্বংসাবশেষ তার চেয়েও ধ্বংসপ্রাপ্ত। এরকম জায়গাতে ডাক্তাররা থাকতে বাধ্য হয়। তো ডাক্তার কেন আসলে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে? সে আসলে পারে না, এবং তার মধ্যে সে প্রহৃত হয়। তার কোনো নিরাপত্তার হুম, হুম। ব্যবস্থা নাই। তাকে যখন তখন পেরিফেরিতে, এমনকি ঢাকা মেডিকেল মতো জায়গাতেও ডাক্তাররা প্রহৃত হয়। শুধু তাই না, এমনও হয়েছে যে
ডাক্তারকে প্রহার করার পরে যে প্রহার করেছে তার কোনো শাস্তি হয় নাই। উল্টো ডাক্তারকে বলা হয়েছে যে, "আপনি মিটমাট করে নেন।" এবং এটা একটা সুন্দর শব্দ এসেছে বাজারে। মিউচুয়াল। মিউচুয়াল করে নেন। মিউচুয়াল করে নেন। মিউচুয়াল করে নেন মানে আমি মাইর খায় মিউচুয়াল করে হ্যাঁ, নেন। মিউচুয়াল কি জিনিস? আপনি দেখবেন ইংরেজিটাও শুদ্ধ না আসলে। তাই না? মিউচুয়ালি সেটেল করেন বা মিউচুয়ালি রিকনসাইল করেন। এরকম একটা শব্দ। মিউচুয়াল তো তাহলে হয় যে মিউচুয়াল মার মানে খেয়ে অনেক মার কিছু। দেওয়া। এটা না মিউচুয়াল হ্যাঁ, হতে এটা কিন্তু মিউচুয়াল না আবার। মিউচুয়াল মানে আপনি মেনে নেবেন যে উনি আপনাকে প্রহার মারছে। করেছেন। হ্যাঁ। এবং ডাক্তারকে এর ভিতর দিয়ে যেতে হয়। ডাক্তারকে অসংখ্য কাগজ সত্যায়িত করতে হয়। যেটা অন্যান্য সরকারি কর্মকর্তারা তাদের এটা দায়িত্ব থাকলেও তারা কিন্তু করেন না। আপনি ইউএন এর অফিসে ঢুকে আপনি এটা করতে পারবেন না। কিংবা আপনি ওই অঞ্চলের যারা অন্যান্য ক্যাডার ভিত্তিক যারা কর্মী আছেন, সরকারি কর্মকর্তা, তাদের ওখানে আপনি ঢুকে কিন্তু এরকম সত্যায়িত করে দেন বলতে পারবেন না। ফলে এলাকার যত সত্যায়ন ডাক্তারকে করতে হয় এবং সে যদি ডাক্তারির ওই রেখে ওই সত্যায়ন না করে সেজন্য প্রহৃত হতে হয়েছে। আ গৌরীপুর বলে একটা জায়গা আছে। সেখানে ডাক্তার প্রহৃত হয়েছে কারণ আ সে সত্যায়িত করতে পারবে না বলেছে। বলেছে, "আমার রোগী আছে, সত্যায়িত করব না।" সেজন্য তাকে প্রহার করেছে। তো কেন একজন ডাক্তার ভালো ব্যবহার করবে? রোগী ভাবে ডাক্তারের এবং সে ডাক্তারকে পায় কখন? রোগী তো খুব কম দামি ডাক্তারের কাছে যেতে চায় না খুব একটা। তারা যায় প্রফেসরদের কাছে। কিন্তু এই প্রফেসর তো এই পুরা প্রক্রিয়া পার করে ওইখানে গিয়েছেন। এবং এই দুর্ব্যবহার পেতে, পেতে উনি নিজে দুর্ব্যবহার করতে, করতে অভ্যস্ত হয়ে গিয়েছেন। অভ্যস্ত। এবং এই কারণে দেখা যায় অনেকে রেগে যান, রোগীকে ধমক দেন। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে ধরেন কোন এটা ডাক্তার পারস্পরিক আরকি। ডা রোগীও নির্যাতিত বাংলাদেশে, ডাক্তারও নির্যাতিত। ডাক্তারদের কাছ থেকে খুব ভালো ব্যবহার অল্প একটু ভালো ব্যবহার পেলে রোগীরাও কিন্তু খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। না এটা অবশ্যই হয়। ভালো ব্যবহার পেলে কে না খুশি হয়। শুধু ডাক্তার কি, আপনি ধরেন একজন যাত্রী যদি রিক্শাওয়ালার প্রতি ভালো ব্যবহার করে বা ধরেন একজন পুলিশ যদি একজন সাধারণ পথচারীর প্রতি ভালো ব্যবহার করে, মানুষ খুশি হয় না? ভালো ব্যবহার জিনিসটাই তো খুশি হওয়ার জন্য। তাই না? কিন্তু ডাক্তারের কাছে গেলে কি হয়? রোগী তো তখন অসুস্থ থাকে। সে এমনিতেই ভালো ব্যবহারের জন্য কাতর। সেই অবস্থায় হয়তো তাকে কেউ একটা কথা বলেছে। অধিকাংশ সময় ডাক্তার আসলে বকা দিলে যৌক্তিক বকা দেন। মানে রোগীরাও অনেক অদ্ভুত, অদ্ভুত কাজ করে। আমি আপনাকে একটা গল্প বলি। এক রোগীকে বলা হয়েছিল যে, "আপনি আ সাপোজিটরি এটা দিবেন।" রোগী সেটা খেয়ে ফেলেছে এবং এটা সে কিন্তু জানে। তারপরেও সে এটা খেয়েছে। এখন সেই রোগীকে আপনি কি বলবেন? কেন আর জানার পরে কেন? জানার পরেও খেয়েছে। ওর মনে হচ্ছে এটা খাবে। মানে এটা ওখান দিয়ে দিবে না। কারণ কারণ সেটা তার ভাল লাগছে না। ওখান দিয়ে কেন দিবে? যেটা এদিক দিয়ে গেলে কাজ করে সেটা নিশ্চয়ই খেয়ে ফেললেও কাজ করে। সে খেয়েছে। সে নিজের মতো করে হ্যাঁ, আনছে। আরেকটা আমি আপনাকে বলি। আ একজনকে লেখা হয়েছে যে আপনি প্রচুর পানি খাবেন। তো সে প্রচুর শব্দটা বুঝে না। তাকে আবারও বলা হয়েছে যে আপনি বেশি করে পানি খাবেন, প্রচুর পানি খাবেন। তো উনি এটা বাড়িতে নিয়ে গিয়েছে এবং কিছুদিন পরে এসেছে। এসে বলছে যে আমার গলা ফুলে যে আপনি কি খাইতে বলছেন? মানে ডাক্তারকে সে উল্টা বকা দিচ্ছে। বলে, "কেন আপনাকে প্রচুর পানি খেতে বলছি?" মানে বলে, "হ্যাঁ, আপনি আমাকে কচুর পানি খেতে বলছেন।" কচুর পানি। সে কচু ভিজিয়ে রাখে এবং কচু ভিজিয়ে সে কচুর পানি খায়। এখন আপনি যদি কচু ভিজিয়ে কাঁচা কচু সে সেটা তো ভিজিয়ে গলা পানি ফুলে খান, যাবে। গলা তো ফুলবে, গলা চুলকাবে, তাই না? তো রোগীরাও ওরকম অদ্ভুত, অদ্ভুত কাজ করে। সবসময় যে ডাক্তার এমনি বকা দেয়, এটা ঠিক না। তো সবাই আপনার সাথে স্বাস্থ্য খাত আমার নিয়ে কাছে এরকম অসংখ্য কাহিনী পাবেন। স্বাস্থ্য খাত নিয়ে আপনার সাথে একটা মানে একাধিক এপিসোডের আসলে আড্ডা হয়। তা আমরা একটু ঈদে আসি। মানে এখনকার জেনারেশন তো আসলে এই টেলিভিশন বিনোদন যে ঈদের অনুষঙ্গ ছিল, এই সম্পর্কে খুব একটা মানে পরিচিত না আরকি। আনন্দমেলার কথা বলছিলাম যে আনন্দমেলা কিন্তু অনেক গবেষণার ফল ছিল এবং আনন্দমেলা কিন্তু টেনশনেরও ব্যাপার ছিল। আপনারা হ্যাঁ, ভালো আনন্দমেলা জানেন। খারাপ হওয়া মানে উপস্থাপকের খারাপ হওয়া মানে ক্যারিয়ার এটা নিয়ে ১২টা বেজে যাওয়া। আমার যেটা মনে আছে যে বেশ অনেকদিন ধরে পত্র-পত্রিকায় আনন্দমেলায় কি হইছে না হইছে এটা হ্যাঁ, নিয়ে এবং আলোচনা। লোকে মনে করত যে উপস্থাপকই আনন্দমেলার সবকিছু। হ্যাঁ, ফলে একটা অনুষ্ঠান খারাপ হওয়া মানে উপস্থাপকের দোষ। এটা হয়েছিল আব্দুল্লাহ আবু সাঈদের কারণে। উনি আনন্দমেলা ১ম চালু করেছিলেন টেলিভিশনে। তো উনি নিজে উনার অনুষ্ঠানের সবকিছু লিখতেন, প্র্যাকটিস করতেন। মানে সব উনার তৈরি করা। প্রোডিউসার শুধু প্রোডিউস করত। মানে কারিগরি সহায়তা দিত। কিন্তু আইডিয়া সব তার। তো লোকে ভাবতে শুরু করলো যে উপস্থাপকের এটাই কাজ। উপস্থাপক পুরো অনুষ্ঠানটা বানাবে। এবং আমি পর্যন্ত যত উপস্থাপক আনন্দমেলা বানিয়েছেন, আমাদের অনুষ্ঠানগুলিতে যা কিছু গিয়েছে সব আমাদের চিন্তাভাবনা। কিন্তু এখন কিন্তু ওইভাবে হয় না। এখন টেলিভিশন ঠিক করে কি, কি থাকবে। উপস্থাপক যায়, সেজেগুজে উপস্থিত হয়। কি, কি আছে স্ক্রিপ্টটা জানে। পড়ে দিয়ে আসে। স্ক্রিপ্টটা পড়ে দিয়ে আসে বা ওই স্ক্রিপ্ট অনুযায়ী সে বা নিজে একটা স্ক্রিপ্ট লেখে আইটেমগুলি জেনে। আমরা কিন্তু সেটা করতাম না। আমরা শিল্পী নির্বাচন থেকে শুরু করে কি আইটেম হবে, কোনটার পরে কোনটা যাবে, এই সবকিছু আমরা ঠিক করতাম। তো ওই আনন্দমেলা কিন্তু এখন আর হয় না।
না আনন্দমেলা তো এখন মানে এখন যে আনন্দমেলা হয় ওটা মূলত টেলিভিশন রেডি করে, হুম। উপস্থাপক যান এবং উপস্থাপক একজন পরিচিত মুখ হন। নামটা কিন্তু আগেরটাই ওইটা রাখছে, তারা রেখে নামটা দিয়েছেন চেঞ্জ কারণ করে আনন্দমেলা একটা ব্র্যান্ড ভ্যালু ব্র্যান্ড তৈরি ভ্যালু। হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ব্র্যান্ড ভ্যালুটা ক্ষতিগ্রস্ত করে ফেলেছে টেলিভিশন। টেলিভিশনে এখন ধরেই নেওয়া হয় যে টেলিভিশনে যা যাবে সেটা খানিকটা বাতাবি, খানিকটা লেবু। না এরকম মানে দেখা গেছে যে আপনার আনন্দমেলার উপস্থাপকের ক্যারিয়ারও শেষ হয়ে গেছে। এরকমও আমরা হ্যাঁ, হ্যাঁ, যে একবার এক দুবার এরকম এক হয়েছে। এরকম হয়ে মানে অনুষ্ঠানটা ভালো হয়নি somehow এবং দুর্ভাগ্যবশত সেটা বা প্রোডিউসারের কারণে হয়েছে। হ্যাঁ, উপস্থাপকের ক্যারিয়ারের ক্ষতি কিন্তু প্রোডিউসারের কারণে হচ্ছে। প্রোডিউসার এমন অতিথি নিয়ে এসেছেন যে অতিথি আসবার পরে টেলিভিশন তো সরকারি ছিল। সরকার রুষ্ট হয়ে গিয়েছেন এবং রুষ্ট হয়ে উপস্থাপককে বলেছেন যে, "না, তোমার অনুষ্ঠান করার দরকার নেই।" এটা কিন্তু খুব অদ্ভুত ঘটনা এবং টেলিভিশন সরকারি তো প্রায়ই সরকারি রোশানলে পড়তে হতো। আমিও পড়েছিলাম সরকারি কিরকম একটু রোশানলে। বলবেন আমাদের সাথে? যেমন আমার শুভেচ্ছা বন্ধ হয়ে গেছিল একদল লোকের মানে অপপ্রচারের কারণে। শুভেচ্ছা তো প্যাকেজ হিসেবে যেত শেষের দিকে। হুম, তো ১ম ওই দিকে স্লটটা বিটিভির ওই দিয়েছিল। স্লটটা সরকারি কোনো একজন লোক নিয়ে নিবেন এবং তিনি এই কাজটা করেছিলেন। তিনি শুভেচ্ছা বন্ধ করিয়ে দিয়েছিলেন। এটা আমাকে কোন সালের কথা? এটা ২০০১ সালের শেষে যখন ওই সময় বিএনপি ক্ষমতায় আসলো। ওনাদের একজন নেতা, উনি তার স্ত্রীসহ টেলিভিশন অনুষ্ঠান করতেন। তো উনি ওনার একটা প্রোডাকশন হাউস এছাড়া আরও লোকজন ছিল। সবাই মিলে ঠিক করলো যে এটাকে যদি বিদায় করা যায় তাহলে তো আমরা একটা প্রাইম টাইম স্লট পাচ্ছি। একটা প্রাইম টাইম স্লটের তখন অনেক ভ্যালু ছিল। আমার যতদূর মনে পড়ে ওই তো এটা বন্ধ হলো। বিএনপি নেতা খুব সম্ভবত এখন আর বিএনপিতে নেই। না, উনি পরে অনেক কিছু করেছেন। উনি অনেক আমি করে নাম না বলি। কিন্তু যেটা ঘটেছে পরে আমার সঙ্গে বন্ধুত্বমূলক আচরণও করেছেন অনেক। আমাদের সম্পর্ক কখনো অবনতি হয় নাই। কিন্তু ঘটনাটা তারা যে ঘটিয়েছিলেন আমি জানি। এবং ওই সময় যিনি টেলিভিশনের ডিজি ছিলেন, সেই ডিজিও আমার অনেক উল্টাপাল্টা কথা বলেছিলেন। উনি সবচেয়ে মজার কথা যেটা বলেছিলেন যে শুভেচ্ছা বন্ধ হয়েছে কারণ শুভেচ্ছা জনপ্রিয় না। ৯৫ সাল থেকে যে জিনিস ২০০১ সাল না, পর্যন্ত চলল। আপনি অনুষ্ঠানটা মনে রেখেছেন। তাহলে ২০০১ থেকে একের শেষ থেকে এটা ২০২৬ আপনি ২৫ বছর যাবত অনুষ্ঠানটা মনে রেখেছেন। তাহলে অনুষ্ঠানটা নিশ্চয়ই এত খারাপ ছিল না। কিন্তু উনি বললেন আরকি। তখন উনার পিয়ন প্রতিবাদ করে উঠল। বলল, "না স্যার অনুষ্ঠানটা ভালো।" উনি আমার সামনে পিয়নকে ধমক দিয়ে বের করে দিয়ে বললেন, "আপনি জানেন না কেন আপনার অনুষ্ঠান বন্ধ হচ্ছে? নির্দেশ এসেছে বন্ধ হচ্ছে।" তখনকার তথ্য সচিব অনুষ্ঠানটা চালু করার জন্য চিঠি লিখেছিলেন। কিন্তু ডিজি তার চিঠি ফেলে দিয়েছিলেন। উনি সেটা চালু করেন নাই। এই ঘটনার মধ্যে দিয়ে তথ্য সচিব আমাকে খুব স্নেহ করতে শুরু করলেন। উনি বললেন যে, "আমি সচিব তাও পারি না।" উনার নাম আ আ যাই হোক উনার নাম মোর্শেদ, আ মারগুম মোর্শেদ। হ্যাঁ, হ্যাঁ, উনি তখন তথ্য সচিব ছিলেন। উনি ডিও দিয়েছিলেন, চিঠি দিয়েছিলেন শুভেচ্ছা চালু করা হোক। তারপর ডিজি করে নাই। মজার ব্যাপার হচ্ছে সেই ডিজির সাথে আমার এরপরে বহুবার দেখা হয়েছে। ডিজি সাহেব কে ছিলেন তখন? আ নাম বলব? বল উনার নাম ছিল নাজমুল আলম সিদ্দিকী। তো উনার সঙ্গে পরে আমার বিভিন্ন সময় দেখা হয়েছে। আমি উনাকে এটা মনে করিয়ে দেই নাই, উনিও মনে করেন নাই বা উনি হয়তো পরে একটু অসুবিধাই বোধ করেছেন। কারণ কাজটা তো উনি ঠিক করেন নাই আরকি। কিন্তু ৬-৭ মাস পরেই আবার ওই নিষেধাজ্ঞা উঠে গিয়েছিল আমার উপর থেকে। কারণ তারা বুঝতে পেরেছিল যে তারা ভুল করেছে। কিন্তু তখন আর আমি অনুষ্ঠানটা করতে রাজি হই নাই। কারণ শুভেচ্ছা করলে আমার লস হইতো। আমি যে আয় করতাম তার চেয়ে অনেক বেশি আয় করা সম্ভব ছিল আমি যদি অন্য অনুষ্ঠান বানাই। কারণ আপনার একটা অনুষ্ঠানের আমাকে পুরো পেছনে মাস অনেক দিতে হতো। পুরো শুভেচ্ছা মাস আমাকে হ্যাঁ। পুরো মাস দিতে হতো। আমার নাওয়া খাওয়া হতো না। আমি দিন-রাত পরিশ্রম করতাম। কারণ পুরাটা তো আমি তৈরি করতাম। ওই অনুষ্ঠানে যে কৌতুক যেত সেটাও আমার লেখা। আমি তো আর কৌতুক শিল্পী না। তো আমি তৈরি করে কৌতুক শিল্পী ধরে এনে রিহার্স করাতাম। আমাদের যতদূর মনে পড়ে যে পাপ্পু সাহেব হ্যাঁ, পাপ্পুর সমস্ত করতেন আরকি। স্ক্রিপ্ট আমি লিখে দিতাম। মানে এরকম অসম্ভব আরো আরো জনপ্রিয় আরো হয়েছিল অনেকে ওই আছে। সময়। আমি তাদেরকে আইডিয়া দিতাম, বলতাম আমি এই জিনিসটা চাই, এটা লেখো। এইভাবে, এভাবে লেখো। তো তারা লিখত। আমাদের একাধিক কৌতুক শিল্পী ওখানে এসেছেন যারা পুরোটা আমি তৈরি করে দিয়েছি। এমনকি আমি জাদু শিল্পীদের জাদু তৈরি করে দিয়েছি। কেননা জুয়েল আইচ উনি বিশেষ অনুষ্ঠান ছাড়া আসবেন না। এদিকে আমি জাদু দেখাতে চাই প্রত্যেক অনুষ্ঠানে। তাহলে কি হবে? আমি জাদু শিল্পীদের এনে আমি জাদু তৈরি করে দিতাম। এবং আমি এটা জোগাড় করেছিলাম সারা দুনিয়া থেকে জাদুর সিক্রেট। কিভাবে বড়, বড় জাদুগুলি করতে হয়। আপনি এর সময় এবং পেতেন এটা একটা কখন? মজার ব্যাপার হলো আমি জিত করে ঠিক করলাম যে জাদুর সিক্রেট জানিয়ে দেব মানুষজনকে। একটা করে বড় জাদু দেখাবো আর জানিয়ে দেব। তখন আমাকে মুস্তফা কামাল সৈয়দ ফোন করলেন। বললেন, "না, এটা করা যাবে না।" কেন? বলল যে, "অসংখ্য মানুষ জাদু দেখায় বাংলাদেশে হুম, তো এবং তারা এই জাদুটা তাদের পেশা। হুম, আ এটা আপনি দেখিয়ে দিলে তো এটা তাদের পেশা নষ্ট হয়ে যাবে। আপনি এটা করবেন না।" এই যে এটা হচ্ছে অভিভাবকত্ব। এটা হচ্ছে অভিভাবক হিসেবে একটা পরামর্শ হুম, দেওয়া। হুম। আমি বুঝতে পারলাম যে না এটা ঠিক হবে না। তো আমি আর দেখালাম না। কিন্তু আমি অনেক জাদু তৈরি করে দিয়েছি। এবং সেই জাদুকররা মাঝে, মাঝে মানে জাদুশিল্পীরা তারা এটা স্বীকারও করে যে আমি তাদেরকে জাদু তৈরি করে দিয়েছি।
এ আমাদের প্রজন্ম মনে রেখেছে আরকি জিনিসটা। শুভেচ্ছা অনুষ্ঠান এই আরেকটা ঘটনাগুলো আমি কাউকে বলতাম না কেন? কারণ এগুলা বললে লোকে ভাববে যে তুমি কি মানে এটা ফুটানি করো। তুমি পারো। আসলে কিছুই না। আপনি তো এটা শিখতে পারবেন। পৃথিবীতে জাদুর বই আছে। আমি ছোটবেলায় আমি আর আমার ছোট ভাই পিসি সরকারের কাছে চিঠি লিখতাম। এবং পিসি সরকার আমাদেরকে বই পাঠাতেন। পয়সা ছাড়া, বিনা বই পয়সায়। পাঠাতেন। হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে অন্তত ৩ টা বই আছে উনি পাঠিয়েছেন। এবং উনার ম্যাজিক সার্কেলের মেম্বার হওয়ার জন্য একটা ফর্ম আছে। ফর্মটাও পাঠিয়েছিলেন। অতি সামান্য টাকা মনে হয় ৳৮০ বা এরকম কিছু একটা ছিল। এটা দিলেও না ম্যাজিক সার্কেলে মেম্বার হওয়া যাবে। তাহলে উনি অনেক জাদুর সিক্রেট পাঠাবেন। উনি একটা বই পাঠিয়েছিলেন আমার মনে আছে কেমিক্যাল ম্যাজিক। এইটা উনি আমাকে একটা বই পাঠিয়ে দিয়েছিলেন। উনি আমরা তো তখন একদম স্কুলে পড়ি। আ তারপরে সেই স্কুলের বাচ্চা তার কাছে চিঠি লিখেছে এবং তারা জাদু জানে ২-১ টা। আমি আর আমার ছোট ভাই জাদু করার চেষ্টা করতাম বাসায়। তো উনি আমাদেরকে এটা পাঠিয়েছিলেন। এই জিনিসটা এখন আর নাই বাংলাদেশে। মানে পৃথিবীর কোথাও আছে কিনা আমি জানি না। কিন্তু তখন ছিল। বড়, বড় মানুষদেরকে চিঠি লিখলে উত্তর দিতেন। আ এবং দারুণ পিসি সরকার দারুণ অটোগ্রাফ এটা সহ। মানে যখন পিসি সরকার ওইটার উপরে লিখেছেন কিন্তু। পিসি সরকার কে এখনকার ছেলেমেয়েরা হয়তো এটা জানবে না। হয়তো এই উপমহাদেশের অন্যতম সেরা জাদুকর সেরা উনি। হ্যাঁ। মানে উনার বাবাও উনার ছিলেন বাবাও ছিলেন উনিও, জাদুঘর। হ্যাঁ। এবং তারপর পিসি সরকারের অনেক ভ্যানিশিং জাদু ছিল। এবং উনি ইলিউশন উনি খুব সুন্দর প্যারিসের রাস্তায় আপনার চোখ বন্ধ করে অনেক কিছু উনি এই করেছেন। ধরনের একটা ইলিউশনিস্ট ছিলেন তো। ইলিউশন হ্যাঁ। তো উনার ইলিউশনের বই পাঠিয়েছিলেন উনি। ভ্যানিশিং লেডি বলে ওনার একটা জাদু আছে। সেটা পাঠিয়েছিলেন। কি করে মেয়েটাকে ভ্যানিশ করা যায়। এই বইগুলো আছে আপনার কাছে এখন? সম্ভবত অবশ্যই আছে। মানে থাকার কথা। হয়তো মলাট-টলাট একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু থাকার কথা। কেমিক্যাল ম্যাজিকের কথা তো আমার মনেই আছে। আর ভ্যানিশিং লেডিটাও মনে আছে। শুভেচ্ছার মানে আরেকটা অনেকগুলি বড়, বড় ইলিউশন ছিল ওই বইয়ের মধ্যে। শুভেচ্ছার আরেকটা মানে যেটা আমার মনে আছে সেটা হচ্ছে যে ওই সময়কার জনপ্রিয় ৯০ এর দশক তো ব্যান্ডের যুগ আরকি। তো অনেক জনপ্রিয় গান যেটা এখন মুখে, মুখে ফেরে আরকি। এই গানগুলো কিন্তু ১ম শুভেচ্ছাতে আপনারা ১ম প্রচার শুভেচ্ছার করেছিলেন। কতগুলা মজার জিনিস ছিল। গান যদি আমার ভালো না লাগে, আমি সেই গান কেন কখনো এই নিঃসঙ্গতা গানটা হ্যাঁ, ১ম অনেক গান। মানে অ্যালবাম বের হওয়ার মাইলসের আগে 'ফিরিয়ে দাও', 'জ্বালা জ্বালা', 'ফিডব্যাক' এর গান, মাকসুদ ও ঢাকা 'মাকসুদ ও ঢাকার' গান, আজকে যে 'বেশ বাবা অর্থহীন সুমন' সেই সুমনের গান, হ্যাঁ, বাপ্পা মজুমদারের গান, দলছুটের গান, আঁখি আলমগীরের ১ম টেলিভিশনের বড় গান, আ ঝুমু খানের গান, আ গান না মানে অনেক, অনেক শিল্পী, তারপরে নতুন এই শিল্পী এবং পুরনো শিল্পী তারা তার গান গেয়েছেন। গান আমার নিজের ভালো না লাগলে আমি সেই গান কখনো দিতাম না। আরেকটা হচ্ছে আমাকে টেলিভিশনের জেনারেল ম্যানেজার তখন ছিলেন মুস্তাফিজুর রহমান। তো আমি একবার তাকে গিয়ে একজন শিল্পীর নাম বললাম। উনি বললেন যে, "না, এই শিল্পী তোমার অনুষ্ঠানে আমরা অ্যালাও করব না।" তাহলে কেন? ও তো ভালো গান গায়। বলেছে, "না, ভালো গান গাইলেই হবে না। ১ টা ২ টা ভালো গান যার এমন শিল্পী আসবে না।" আমাকে উনি বললেন যে, "তোমার অনুষ্ঠানের জন্য সর্বনিম্ন স্ট্যান্ডার্ড হচ্ছে শাকিলা জাফর।" এটা বলেছেন। হ্যাঁ। আমি বললাম, "এটা কি বলেন? উনি তো অনেক ভালো শিল্পী।" বলছে, "হ্যাঁ, ওইটাই হচ্ছে সর্বনিম্ন স্ট্যান্ডার্ড।" তা আমি বললাম, "এটা নিম্ন কিভাবে হয়?" বলেছে, "হ্যাঁ, নিজের স্ট্যান্ডার্ড যদি তুমি উঁচুতে সেট না করো, তাহলে তোমার স্ট্যান্ডার্ড অনেক নিচে সেট হবে।" তো আমি কিন্তু ওইটা মাথায় রেখেছিলাম। উনি বলেছিলেন শাকিলা জাফর, কনক চাপা এরা হচ্ছে সর্বনিম্ন। আপনি চিন্তা করেন। চিন্তা করবেন। ভাবা যায় না। হ্যাঁ, আচ্ছা। তো তখন আমি বুঝলাম। তখন আমি বললাম ব্যান্ডের গান আনি। তো ওই সময় কয়েকটা নতুন ব্যান্ড নাম করেছে। ডিফারেন্ট টাচ, হুম। তারপরে অবসকিউর। উনি বললেন, "না তো, মাইলস, সোলস।" আমি বললাম, "কেন?" আমি বললাম, "এরা তো টপ ব্যান্ড।" বলছে, "হ্যাঁ, টপ। তুমি মাইলস।" সর্বনিম্ন স্ট্যান্ডার্ড। হ্যাঁ, সর্বনিম্ন। তো আমি চলে গেলাম মাইলসের কাছে। আমি এমনিতে তারা আমাকে চিনতেন। কারণ আমরা মেডিকেলে যখন অনুষ্ঠান হতো নবীনবরণে, বিভিন্ন কালচারাল অনুষ্ঠানে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাতাম। এবং ওখানে গেলে ওনারা দেখতেন যে আমি উপস্থাপনা করছি স্টেজে। নেতা গোছের ছেলে। দেখতে শুনতেও মনে হয় ভালো ছিলাম তখন। হ্যাঁ, তো অবশ্যই। আমাকে চিনতেন ব্যক্তিগতভাবে। কিন্তু আমি চলে গেলাম গিয়ে বললাম, "আমি টেলিভিশনে একটা অনুষ্ঠান করব এবং এটা ম্যাগাজিন অনুষ্ঠান। ১ম অনুষ্ঠানে আপনারা গান গাইবেন।" তো শাফিন আহমেদ, হামিদ আহমেদ ২ জনই ছিলেন তখন। মানাম। মানে তো এরা সব আমাকে তাদের প্র্যাকটিস প্যাডে ডাকলেন। তারা তখন এয়ারপোর্ট রোডে এখন যেটা ওই যে প্রধানমন্ত্রীর অফিসের রাস্তাটা, হুম, নিউ এয়ারপোর্ট রোড বলতো এটাকে। তো ওইখানে একটা বাড়ি ছিল। সাইদুর রহমান সাহেবের বাড়ি। আ শফিক রহমান সাহেবের বাবার বাড়ি। আ তো সেইটা উনার সম্ভবত ঢাকায় ৩ টা বাড়ি ছিল। সংশয়, প্রত্যয় আরেকটা যেন কি? তো ওই বাড়িটা উপরে একটা সাইনবোর্ড ছিল। আমি ওইটা দেখে চলে গেলাম। নিচে প্র্যাকটিস প্যাড। গেলাম। উনারা আমাকে জিজ্ঞেস করলেন, "কয়টা ক্যামেরা থাকবে? কি হবে না হবে?" মানে অনেক ফাপড় দিচ্ছেন। তা আমি বুঝলাম যে যেহেতু এত কিছু জিজ্ঞেস করছেন, না, আসবেন তারা আপনি। আসবেন। উনারা কিন্তু আমার ১ম অনুষ্ঠানে আসলেন এবং সুপার হিট 'ফিরিয়ে দাও আমারই প্রেম' মাহমুদ খুরশিদের লেখা সম্ভবত গানটা।
সুপারহিট মানে সেই রকম সুপারহিট। অনুষ্ঠানে ওই ১ম অনুষ্ঠানে শাকিলা জাফর একটা গান গাইলেন, সেটাও সুপারহিট। তারপরে আ আয়ুব বাচ্চু গান গাইলেন 2nd অনুষ্ঠানে, 'সেই তুমি কেন অচেনা হলে।' ৩য় অনুষ্ঠানে সোলস আসলো, 'কেন এই কেন এই নিঃসঙ্গতা।' হ্যাঁ। নিঃসঙ্গতা? ৪র্থ অনুষ্ঠানে ফিডব্যাক আসলো। তারপরে তো ওনারাই আসতেন। মাকসুদও মানে ঢাক তারাই আসতেন। এরপরে আমি বুঝে গেলাম যে একেবারে অনেক ভালো না হলে আমি কাউকে ডাকতে পারব না। পরে আমি যাকে আমার খুব ভালো লাগতো তার গান শোনাতাম আমি গিয়ে টেলিভিশনে। যে আমি একে আনবই এবং আমি বাধ্য করতাম। কারণ তখন অনুষ্ঠান জনপ্রিয় হয়ে হুম, গিয়েছে। হুম, আমি খানিকটা বার্গেনিং পাওয়ার অর্জন করেছি এবং সেইভাবে আমি কিন্তু অনেক তরুণ শিল্পীর গান এনেছি এবং তারা সবাই সেইরকম নাম করেছে। আপনি বলেন, আমি যে সুমনের কথা বললাম, হুম। আ একটা ফেনোমেনন, তাই না? ব্যাস বাবা বেশ ডাকে, বাবা হ্যাঁ, ব্যাস তার বাবা ডাকে তাকে লোকে। খেতাব। হ্যাঁ, খেতাব দিয়েছে। আপনি বাপ্পা মজুমদারের কথা বলেন, দলছুটের কথা বলেন, আঁখি আলমগীরের কথা বলেন, তাই না? কিন্তু এই অনুষ্ঠানটাই আপনার কণা, কণা আমার একটা ম্যাগাজিন কণা, অনুষ্ঠানে গান হ্যাঁ। গেয়েছে। এটা অনেক পরে, হ্যাঁ। শুভেচ্ছা বন্ধ হওয়ার পরে কিন্তু গেয়েছে। তো রেনেসা আমার এখানে এসে গান করেছে। তখন ওনারা বেশ নাম করেছেন। সোলস ভেঙে গিয়েছিল। রেনেসা তখন আছে। তো রেনেসা গান করেছেন। তো এরকম বড়, বড় শিল্পীরা এসে আমাদের এখানে গান করতেন। আবার আমি অনেক নতুন শিল্পীকেও ডেকে এনে গান করিয়েছি। তো সবাই যেহেতু অনুষ্ঠানটা আপনি উপস্থাপনা করেন, এটা একটা আনন্দমেলা। আমি এবং আমি প্রশ্ন গান নিয়ে আসতাম। ও মানে আমি বলতাম যে গান হবে গরম, গরম। তো আমি স্টুডিওতে চলে যেতাম। কেউ গান রেকর্ডিং করছে এটা জানলে আমি আগেই গান বুক করে ফেলতাম। যে এটার অ্যালবাম, তখন তো অ্যালবাম আসতো বাজারে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি গিয়ে বলে আসতাম যে এই অ্যালবামের এই ২ টা গান আমার। বাকি যাকে খুশি দেন। বেশ অনেক কয়টা গান যেকোনো অনুষ্ঠানে মানে দেন। কুমার বিশ্বজিতের একটা সর্বকালের সেরা গান এই যে 'একদিন বাঙালি ছিলাম রে' 'একদিন সেটা বাঙালি আমার ছিলাম'। অনুষ্ঠানে গিয়েছে। এবং শুভেচ্ছাতে গান গিয়েছে কিন্তু সেটা পরের দিন মানে সারা বাংলাদেশে বাজছে না। এইটা খুব মানে তা আমি নিজেই তো জানি যে 'কেন এই নিঃসঙ্গতা' যখন অসম্ভব ব্যাপার শুনলাম, ছিল। তার বেশ কিছুদিন পর অ্যালবামটা আসলো মার্কেটে। হ্যাঁ, এবং ওই সময়ে ধরেন আ এমন, এমন গান এসেছে যেটা আনরিলিজড। মাইলস একটা আনরিলিজড গান আমার অনুষ্ঠানে গিয়েছিল। অ্যালবাম এসেছে ১ বছর পরে। এবং ওই ডেটটা ভুল করে আ ফেলে এসেছিল টেলিভিশনে। তো তারা ভয় পেয়ে গিয়েছিল যে গানটা তো রিলিজড হয় নাই। হুম। এটা যদি পাইরেসি হয়ে যায়। কিন্তু আমি ঠিক সময় মতো গানটা তাকে আবার ফেরত দিয়ে পৌঁছে দিয়েছিলাম এবং এনশিওর করেছিলাম যে এই গান কোথাও নাই। ওই গানটা হচ্ছে 'জ্বালা জ্বালা জ্বালা'। 'জ্বালা জ্বালা হ্যাঁ, জ্বালা'। এই গানটা ওনার আনরিলিজড অবস্থায় এবং পরে ব্যান্ডগুলি আনরিলিজড গান আমার এখানে গাইতো। ধরেন অ্যালবাম রিলিজ হবে ২ মাস আগে এসে আমার এই অনুষ্ঠানে গান গাইতো। ১ মাস আগে গাইতো। মানুষের মাথায় গানটা ঢুকে যেত। ওইটার জন্য অ্যালবাম কেনাবেচা হতো এবং মজার ব্যাপার হচ্ছে কোনো ব্যান্ডের সঙ্গে, কোনো শিল্পীর সঙ্গে আমার কোনো লেনদেনের সম্পর্ক ছিল না। এমন নয় যে তারা আমাকে একটা পাঞ্জাবি কিনে দিচ্ছেন বা আমাকে কোথাও খাওয়াচ্ছেন, কিচ্ছু না। আমি শুধু গানের জন্য গান আনতাম। শুভেচ্ছা থেকে আমি কোনোদিন ওই অর্থে আ মানে লাভবান হন বা লাভবান মানে মানে আর্থিকভাবে আর্থিকভাবে লাভ করার বেসিক যেটা হ্যাঁ, আরকি লাভ সেটা। করার চেষ্টা করি নাই। এখন তো আবার আর্থিক লাভবান বলতে এই আর্থিক মানুষ লাভবান তখনও ছিল। আ বাংলাদেশে একটা খুব নামকরা মিউজিক লেবেল ছিল। ওই ভদ্রলোক আমাকে এসে বললেন, "আমি আপনাকে গান পাঠাবো, আর আপনি সেটা চালাবেন। আর আমার কাছে এসে খাম নিয়ে যাবেন।" আমি বললাম যে, "আমি আপনার গান চালাবো না এবং আপনি আমার সাথে দেখাও করবেন না।" বলে, "কেন?" আমি বলছি, "আমার ইচ্ছা মতো আমি গান চালাবো। আপনার গান যদি ভালো হয়, আমি যদি বুঝি এমনিই চলবে গান। হুম, আপনি যে আমাকে এই কথাটা বলেছেন, এটা অন্যায় করেছেন।" গান ভালো হলেও আমি চালাবো। গান ভালো হলে না গান ভালো হলেও চালাতাম কিন্তু আপনি এটা বলার কারণে। তো উনি আমাকে সরি বললেন। কিন্তু এরপরে কিন্তু আমি উনার লেভেলের অনেক গান চালিয়েছি। কারণ উনি তো একটা বড় লেভেল। উনার হ্যাঁ, এখান থেকে বড় শিল্পীরাই গান বড়। করে। তো এমনিতেই তার গান আমি চালাতাম। কিন্তু উনি কখনো আমাকে ওই যে একটা লোভ দেখিয়েছিলেন, সেই লোভ উনি দেখিয়ে সফল হন নাই আরকি। তো যে কারণে আমি আবার উনাকে না করতে পারতাম। যে এই গান আমি চালাবো না। আপনি এটা কেন বলছেন? আমি চালাবো না এই গান। আমি না করে দিতাম। তো সবাই রিসেন্ট গানে জেমসের কিন্তু 'মা' গানটা মা হ্যাঁ, মা হ্যাঁ, এটা শুভেচ্ছাতে ১ম। শুভেচ্ছার গান। এবং জেমস অনেক গান গেয়েছেন। আয়ুব বাচ্চু তো নতুন গান রেডি করলে আমাকে ফোন করতেন। "ডাক্তার আসেন।" আপনার ডাক্তার হ্যাঁ, বলে হ্যাঁ, ডাকতেন। ডাক্তার হ্যাঁ, আমি উনার মায়ের ডাক্তার ছিলাম। উনার ডাক্তারও ছিলাম। পরে যখন উনি অনেক অসুস্থ হয়ে গেলেন, আমি উনাকে গান গাইতে দিব না, এই কথা চিন্তা করে উনি আমাকে উনার কাগজপত্র দেখাতেন না। এবং সবাইকে বলে দিয়েছিলেন তুষারকে যেন দেখানো শেষের না দিকে হয়। আইয়ুব শেষের বাচ্চু দিকে উনার তো কার্ডিওমায়োপ্যাথি হয়েছিল। আমি জানতাম। তো উনি আমাকে একদিন এটা তো আমরা ওইভাবে উনি ঘাড়ে হাত দিয়ে বললেন যে আমাকে তো গান গেয়েই চলতে হয়। তো গান বন্ধ করা যাবে না ডাক্তার। তো আমি আর ওনাকে কিছু বলি নাই। এটা কি উনার মানে গান উনার যে রোগটা মানে না এটা ধীরে, ধীরে উনি অসুস্থ হচ্ছিলেন আরকি। আরো হবেন, এটা আরো কবে হবেন। থেকে শুরু হয়েছিল? এটা উনার একবার ধরা পড়ল উনার একটা হার্ট অ্যাটাকের মতো হয়েছিল। সবাই বলেছিল। আসলে সেইটা না। তখন ধরা পড়ে আরকি যে উনার এই অসুখটা হয়েছে। মানে এটা উনার মৃত্যুর কতদিন আগে? ১৮ সালে উনি মারা যান। একবার উনার হার্ট অ্যাটাক হলো না, আমার সাল মনে নাই। তো বেশ একবার হার্ট অ্যাটাক হলো আমি তখন বিদেশে।
ওইখান থেকে আমি শুনেছি ওনাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গিয়েছে। এটা আসার বোধহয় পর আমি যখন কাগজপত্র দেখতে চাই উনি দেখান না। এটা তো বোধহয় পরে বছর ৩-৪ পরে এর আমি আগে। আবিষ্কার করি না তারও একটু বেশি মনে হয় ৫-৬ বছর ৭ বছর আচ্ছা। আগে। এটা ধীরে, ধীরে বেড়েছে এক পর্যায়ে উনার আ মানে হার্টটা বন্ধ হয়ে গিয়েছিল। তারপরেও হয়তো এটা ওই সময়ে উনাকে কেউ তো রিসাসিটেট করার মতো ছিল না। উনি একা ছিলেন বাসায়। এবং এই ঘটনা ঘটার অল্প কিছুদিন আগেও উনি কিন্তু এমনকি ২ দিন আগেও তো উনি রাতের বেলা গান হ্যাঁ, গেয়েছেন। একটা কনসার্টে উনি হ্যাঁ, গান উনি এটাই উনি আমাকে বলতেন যে, "আমি গানের লোক। আমি গান ছাড়া বাঁচব না। তো সেই কারণে আমি গানের মধ্যেই থাকবো এবং গান গাইতে, গাইতেই একদিন চলে যাবো।" এটা উনি বলতেন। তুষার ভাই এই রিসেন্ট কালে আপনাকে আমি সবাই উনাকে খুব মিস করি। আমরা সবাই মিস করি তাকে। আসলে আয়ুব খুবই, বাচ্চু খুবই মিস করি। আমি শাফিন ভাইকেও খুব মিস করি। আমি ব্যান্ডের শিল্পীদের সাথে আমার অন্যরকম সম্পর্ক ছিল, এখনো আছে। হয়তো দেখা সাক্ষাৎ কম হয়, অনুষ্ঠান শাফিন বানাই না ভাই খুব বলে। চুপচাপ চলে না গেলেন কিন্তু ভাই। আমার অফিসে আসতেন জানেন এবং এসে আমার সাথে গল্প করতেন। একাধিকবার আমার অফিসে এসেছেন তিনি এবং এত বড় স্টার কিন্তু আমার সাথে এসে গল্প করে চলে যেতেন। স্টার তো স্টার, নিজে স্টার, বাবা-মা স্টার। মানে হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মানে অ্যাবসোলিউটলি। মানে অন্যরকম একটা ব্যাপার কমল ছিল। দাশগুপ্ত আর হ্যাঁ, হ্যাঁ, ফিরোজা অন্যরকম বেগমের বিষয় ছিল। সাথে। আর তারা তো খুব ট্যালেন্টেড। ২ ভাই ট্যালেন্টেড। তাদের ব্যান্ডটা খুব ট্যালেন্টেড। প্রত্যেকটা ব্যান্ডের আলাদা সাউন্ড ছিল। মানে আপনি এলআরবির গান শুনলে বুঝবেন এটা হুম। এলআরবি। মাইলসের গান শুনলে বুঝবেন এটা মাইলস। মানে এদের আলাদা সিগনেচার সিগনেচার সাউন্ড। জায়গা ছিল। যেটা এখন নাই বললেই চলে। যে কারণে আপনি দেখবেন যে এখন নতুন ব্যান্ডগুলির মধ্যে সফল ব্যান্ডের পরিমাণ কমে গিয়েছে। আর সেই ফেনোমেনাল জনপ্রিয়তাওয়ালা ব্যান্ড অনেক কমে গিয়েছে। এখনো কিন্তু ধরেন বাংলাদেশের টপ আর্টিস্টদের মধ্যে পুরনো ব্যান্ডগুলিই বেশি। নতুন ব্যান্ড তো কম। এখনো হাসান সাহেব নতুন যখন ব্যান্ড গান গান কম। তখন কিন্তু যেমন এই টুলু ভাই। টুলু ভাইও গান তৈরি করল আমাকে। আর্কের তখন উনি হুম, টিম লিডার ছিলেন। আশিকুজ্জামান হ্যাঁ, টুলু। হ্যাঁ। টুলু ভাই আমাকে যোগাযোগ করতেন, বলতেন যে আসো। হ্যাঁ, বা নতুন শিল্পীর অনেক সুর করতেন তারা। তাদের গানও শোনাতেন। বাচ্চু ভাই যেমন আমাকে অনেকের গান শুনিয়েছেন। রূপমের গান, মিলার গান। উনি গান সুর করলে ওই অ্যালবাম শোনাতেন যে এই ছেলেটা ভালো করবে, এই মেয়েটা ভালো করবে। আমরা আড্ডা দিতাম, চটপটি খেতাম। কাজী অফিসের গলিতে ওনার কিচেন ছিল। আমার জীবন আসলে বহু দিকে আমি ছড়িয়েছি। আমি একটা জায়গায় থাকি নাই। আমার মানে আপনি যদি আমাকে হাসপাতালের গল্প বলতে বলেন আমি আপনাকে ঘন্টার পর আপনি ঘন্টা বলব। আত্মজীবনী লিখছেন এখন। এটা কি লেখা দরকার না? আমি অত বড় মানুষ হই নাই আমার ধারণা। আমার জীবন কেন খুবই তুচ্ছ। এখন তো যেকোনো মানুষ আপনার একজন সরকারি চাকরিজীবীও আত্মজীবনী লিখে ফেলে। লেখে তারা তাদের জীবনকে গুরুত্বপূর্ণ মনে করে। আমার কাছে মনে হয় আমি এত বড়, বড় মানুষ জীবনে দেখেছি তাদের তুলনায় আমার জীবন খুবই তুচ্ছ। এটা কোনো জীবনই না। আজকে ধরেন এই আলোচনার মধ্যেও কিন্তু আপনার কাছ থেকে ধরেন আমি বা আমরা আমাদের দর্শকরা অনেক নতুন কিছু কিন্তু জানলো। আপনি অনেক কিছু জানতে পারবেন। এখন আমি আসলে বলি। বলি এইজন্য যে একটা সময় আমি বলতামই না। কিন্তু এখন মাঝে, মাঝে গল্পগুলি করি। কারণ আমার মনে হয় যে মানুষের জানা উচিত। যখন ফেসবুকে যেয়ে অনেকে জিজ্ঞেস করেন, "এই লোক কে? কি করেছে সে জীবনে?" আমি একটা বিতর্কের সংগঠন করেছি যে সংগঠনটা এখনো টিকে আছে। ৩০ বছর পার হয়ে গিয়েছে। আমরা কোনো ফরেন ডোনেশন, বিদেশি ফান্ড কিচ্ছু নেই কোনোদিন। আমরা পকেটের পয়সা দিয়ে এটা চালাই এবং আমি তেঁতুলিয়া থেকে টেকনাফ নিজের পয়সা দিয়ে গিয়েছি। আমাদের বন্ধু-বান্ধবরা গিয়েছে। আমরা সেখানে থাকা খাওয়ার বিনিময়ে আমরা বিতর্ক শিখিয়েছি। আজকে এই মন্ত্রিসভা বলেন, এর আগের সরকারের মন্ত্রিসভা বলেন, আ এদের অনেকের কাছে আমার সই করা সার্টিফিকেট আছে। আমি তাদেরকে বিতর্ক শিখিয়েছি। এমনকি আমাদের ডিবেট ফেডারেশনের সার্টিফিকেট এই যে প্রেস সচিব ছিল না একজন প্রেসার সচিব? প্রেশার গ্রুপ ভাই। প্রেসার সচিব মানে যে শফিক সাহেব। উনি নিজে একদিন পোস্ট দিয়েছিল ডিবেট ফেডারেশনের সার্টিফিকেট তার কাছেও আছে। উনি বিতর্ক করেছিলেন, আমরা তাকে সার্টিফিকেট দিয়েছিলাম। আমি তখন ডিবেট ফেডারেশনের সেক্রেটারি। যাই হোক তুষার ভাই আপনাকে তো রিসেন্ট কালে সবাই খুব এবং বলে না যে মানুষ আমি আপনাকে একটার পর একটা নাম বলতে পারি যে কারা আ এখন মিডিয়াতে কাজ করে। যাদের পেছনে আমার ১ ঘন্টা হলো জীবনের সময় আমি ব্যয় করেছি। আমি যে এতগুলি ক্লাস নিয়েছি, এত জায়গাতে গিয়েছি, আমি তো পয়সা নেই নাই কোথাও। তো এটাকে মানুষ কোনো কন্ট্রিবিউশন মনে করে না। এখন তো সহজে আপনার কাউকে কোনো কিছু না, এটাকে কন্ট্রিবিউশন ট্যাগ মনে করে দিয়ে না। দেওয়া না, না, যায় যে কন্ট্রিবিউশন কখন হয় জানেন? আপনি মানুষের গলায় পাড়া দিয়ে কয়েক লাখ টাকা নিয়ে হঠাৎ একদিন বলবেন, "আমি এই কাজটা টাকা নিচ্ছি না।" তাহলে লোকে হিসাব করবে কিভাবে জানেন? যে উনি তো ৳২,০০,০০০ নিত, এবার নিল না। কিন্তু আমি ৳২,০০,০০০ পরিমাণ শ্রম আমি দিয়েছি। আমি একসময় ১ ঘন্টার অনুষ্ঠান করলে স্টেজে আমি ৳৩,০০,০০০ পেতাম। এবং আমি ট্যাক্স দিয়েছি সেই টাকার। আমার কোনো আ আমার ট্যাক্স ফাইলে গেলে দেখবেন আমি ট্যাক্স দিয়েছি সেই টাকার। যার ১ ঘন্টা টেলিভিশন কিংবা মঞ্চ অনুষ্ঠানের মূল্য লাখের উপরে হয় এবং মঞ্চ অনুষ্ঠানে ৳৩,০০,০০০
1 ঘন্টার মূল্য থাকে। আমি দেখেন আমি ওপেনলি বলতে পারছি এই কথাটা। সেই লোকটা যখন আপনাকে গিয়ে বিনা পয়সায় 1 ঘন্টা বিতর্ক শিখায়, ওটার মূল্য নাই? অবশ্যই। হ্যাঁ। কিন্তু আমি পয়সা নিই নাই বলে লোকে ভেবেছে এটা মূল্যহীন, এটা কোনো ভ্যালুলেস। কিন্তু আমি তো নেই নাই। সেটা আপনার স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, আমি তো অবশ্যই। জানতাম এটা। আমি যদি এই কথাটা বলতাম, তারা আমাকে ডাকতো না ভয়ের চোটে। সেজন্য আমি কোনোদিন কাউকে বলতাম না এই কথাটা। আমি তাদের কাছে যেতাম সবচেয়ে সাধারণ পোশাক পরে। আমি বিতর্ক অনুষ্ঠানে গিয়েছি সবসময় আমার সবচেয়ে সাধারণ পোশাকে। কারণ আমি চেয়েছি যে তারা আমাকে আলাদা কিছু না ভাবুক। তারা ভাবুক তাদের মতো একজন এসে তাদের সঙ্গে কথা বলে। এগুলা আমাদের দেশের সবচেয়ে বড় কথা কি জানেন? আমাদের দেশে আপনি যদি একটা ঢোল আগে কিনতে পারেন, আর পরে যদি কাজ করেন, তাহলে আপনি পুরস্কার পাবেন, পদক পাবেন। আপনি যদি বহু মানুষের মানে জুতা চিনেন, জুতা। হ্যাঁ, তাহলে আপনি পদক পুরস্কার পাবেন। কারণ আপনি তো গিয়ে সেই পদসেবা করছেন। কোন ব্র্যান্ডের জুতা পরেন তারা? হ্যাঁ, হ্যাঁ। মানে পদসেবা করছেন তো। পদসেবার বিনিময়ে এই দেশে সব জোটে। আমাদের দেশে পদক মানে পদসেবার বিনিময়ে পাওয়া একটি বস্তু। আপনি এই কারণে দেখবেন আমাদের পদকগুলি সব ভ্যালুলেস হয়ে যাচ্ছে। আমাদের পদকগুলি সবসময় বিতর্কিত হয়। এর কারণ হচ্ছে আমাদের পদক ভালো মানুষদেরকে খুঁজে বের করে না। ২-৪ জন ভালো মানুষকে খুঁজে বের করে তার সঙ্গে ১২-১৩ জন পদসেবাকারীকে এটা দিয়ে দেওয়া হয়। আমাদের এখানে পদক এক ধরনের এক ধরনের উপঢৌকন। আচ্ছা, আমাদের এখানে একটা অদ্ভুত একটা নিয়ম ওই আছে। আমি এটা বাদশা খুশি হলে ওই যে এই যে দিয়ে দিত। যাত্রাতে দেখেন নাই যাত্রাপালায়, "নিয়ে নাও মুক্তার হার।" আমাদের এখানে নিজের গলা থেকে খুলে হ্যাঁ, দিয়ে হ্যাঁ। দিত। আমাদের এখানে পদকের জন্য আবেদন করতে হয়। আমি এক্সাক্টলি এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি গিয়ে বলবেন বা কেউ আপনার জন্য আবেদন করবে। দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। আমি বেশিদিন আগে শুনি নাই জিনিসটা। আমি শুনে খুব অবাক হয়েছিলাম যে এত বড় পুরস্কার আমাকে দেন। হ্যাঁ, আমাকে দেন অথবা কেউ আমার হয়ে বলবে, তাকে দেন। তাকে দেন ধরেন বলতে হবে বাংলাদেশের একজন লিজেন্ড, হ্যাঁ, উনি তাকে কোনোদিন পাননি। তাকে দেন বলতে হয় কেন? আপনি আমাকে একটা জিনিস উনি কেন বলেন তো মানে বলবে বা কেন বলতে মানে হবে? তাকে দেন কেন বলতে হবে? আপনি আমাকে এটা বলেন না। তারা কি বলবেন জানেন? উত্তর আছে। বলে নোবেল পুরস্কারে তো মনোনয়ন দিতে হয়। নোবেল পুরস্কারে মনোনয়ন দিতে হয়, সত্য কথা। কিন্তু নোবেল কমিটি যখন নোবেলের যাচাই বাছাই করেন, তখন তো হিসাব করেন না যে কে কোন দল করে, কে কোন নেতার নামে ইনায় বিনায় কবিতা লিখেছে। এটা তো হিসাব করেন না। তো সবাই কে কার বাবা? এটা তো হিসাব করেন না। আমরা তো সচিবের বাবাকে পুরস্কার পেতে দেখেছি, সচিবের পুত্রকেও পুরস্কার পেতে দেখেছি। আমরা এই যে সদ্য প্রয়াত যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের একজন কমিশনের জাদরেল সদস্যদের পুত্রকে আমরা এই কিছুদিন আগে পদক পেতে দেখলাম। তাই না? কিভাবে পান? উনারা ক্ষমতায় থাকলে কেন পদকটা পান? ক্ষমতায় না থাকলে পান না কেন? তখন হয়তো তাদের দেখার এটা তো ইয়েটা একটা প্যাটার্ন। আপনি লেভিট এবং ডাবনারের একটা বই আছে, ইকোনমিক্স। আপনি প্যাটার্ন দেখলেই বুঝবেন যে ক্ষমতায় যে যখন থাকে তার লাল্লু পাল্লুরা পদক পেতে থাকে। এই পদকের ভ্যালু কি? এই পদকের কোনো ভ্যালু নাই। এখন পদক পাওয়া লজ্জার বিষয়। একটা প্রশ্ন উঠে তো হ্যাঁ, এতদিন কিন্তু ধরে। অনেকে আমার এই কথা শুনলে ক্ষিপ্ত হবেন। কিন্তু আসলে তো পদক পাওয়া লজ্জার বিষয়। আপনি দেখবেন তো, আমি একদম আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিতে পারি যে কেন, কিভাবে, কি জন্য এই লোকগুলি পদক পেয়েছেন। কিভাবে পেয়েছেন? কার সময় পেয়েছেন? তো সবাই আপনাকে সম্প্রতি বলে না দণ্ডিতের সাথে দণ্ডদাতা যবে কাঁদে। তাই না? এখানে পদকপ্রাপ্তর সাথে পদকদাতা যখন একই সাথে লজ্জা পায়। ব্যাপারটা এখন এরকম ব্যাপারটা হয়েছে। এরকম হয়ে গেছে। তা কারণ আপনি দেখেন বাংলা একাডেমি পুরস্কার, বিতর্ক হয়। প্রতিটা ২১শে পদক, বিতর্ক হয়। বিতর্ক হচ্ছে। কাকে দিচ্ছে? মানুষ বোঝে না কেন পেল। আপনি একটা পদক পাওয়ার পর যদি মানুষ না বোঝে কেন পেল। অথচ এই দেশে কত মানুষ আছে যারা পদক পাননি এখনো পর্যন্ত, কত লিজেন্ড হ্যাঁ, আছে। হ্যাঁ। তবে আরো একটা মজার ব্যাপার, আমাদের দেশে পদক প্রত্যাখ্যানের ইতিহাস খুব কম। পদক পেলে মানুষ এত খুশি হয়ে যায়। চল- আবার পদকের সোনাও চুরি করে। আসলে এই আলোচনা আসলে এই আলোচনা শেষ হবে না। শেষ আপনি হবে না। আমার সাথে ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারবেন। আমার এত ধরনের কাজের অভিজ্ঞতা আছে। আমাকে যখন ব্ল্যাকলিস্ট করা হলো, আমি এমন কোনো কাজ নাই যেটা করি নাই। কারণ আমি জেদ। আমাকে তোমরা বিদায় করে দিতে পারো না। আমি যদি বিদায় হই আমি নিজের ইচ্ছায় হব। আমাকে তোমার ইচ্ছায় বিদায় তুমি করতে পারো না। কারণ আমি তো জানি আমি কি পারি এবং পারি না। সক্রেটিসের ওই লাইনটা আমার খুব মনে পড়ে যে এরা জানে না যে এরা জানে না। তো আমি তো জানি আমি জানি না। এইটাই তো বিরাট শক্তি। তো অতএব আপনি আমাকে কি করে এখান থেকে বিদায় করবেন? আমি তো জানি যে আমি জানি না। এবং যে জানে যে সে জানে না সেই তো সবচেয়ে বেশি জ্ঞানী। কারণ সে এটাও জানে যে সে তাহলে কি জানে।
সক্রেটিস তো এই কারণেই সক্রেটিস। তো এটা ঈদে আসি একটু, মানে আলোচনাটা খুব উপভোগ্য, চমৎকার আলোচনা, অনেক কিছু জানলাম। তো পরপর ৩টা ঈদ হলো, ২৪, ২৫, ২৬, ৩টা, মানে রোজার ঈদের কথা আমি যদি ধরি, ৩টা ৩ সরকারের আমল। হ্যাঁ, আওয়ামী লীগ, পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকার, সদ্য, আপনি বললেন যে সদ্য বিদায় নেওয়া আমি ইন্টারিম সদ্য গভর্নমেন্ট, পতিত বলি। সদ্য, আপনি একটা আমি পুরো, সবসময় এটা বলি, সদ্য পতিত। কারণ আওয়ামী লীগ যেমন পতিত হয়েছে, এই অন্তর্বর্তী সরকারও পতিত হয়েছে। কারণ তারা কিন্তু অনেক ধোঁয়া তুলেছিল, বলেছিল 2029 পর্যন্ত তারা থাকতে পারে, জনগণ চায় তারা 10 বছর, 50 বছর, 15 বছর মতান্তরে ক্ষমতায় থাকুক। তারা রাজনীতিবিদদেরকে প্রশ্ন করেছে 54 বছর কি করেছেন, এরকম নানান কিছু বলছিল কিন্তু, হুম হুম, এবং নির্বাচন নিয়ে গড়িমসি করছিল। নির্বাচনের জন্য তাদের উপরে চাপ দিতে হয়েছে। অতএব তারা তো আসলে যেতে চায় নাই, যেতে তাদেরকে চায়নি। জনগণের মানে ইচ্ছায় তাদেরকে যেতে হয়েছে। তারা বলেন না জনগণের অভিপ্রায় তারা, ইলেকশনটা হয়ে গেল জনগণের দেখে কি, অভিপ্রায় তারা এসেছিলেন এটা বলেন, কিন্তু জনগণের অভিপ্রায় তারা আসলে বিদায় হয়েছেন। তাদের বিদায় কিন্তু খুব একটা আনন্দময় বিদায় হয় নাই। কারণ আপনি দেখেন প্রশংসা কোথায় তাদের? তারা চলে যাওয়ার পর তো মানুষের অনেক দুঃখ পাওয়ার কথা ছিল। মানুষ কেন স্বস্তিতে হাঁপ ছেড়ে বাঁচল? মানুষ কেন রাস্তায় আগের চাইতে নিজেকে নিরাপদ মনে মনে করছে। করে? কারণ এই অন্তর্বর্তী সরকার মব উস্কে দিয়েছিল। মবকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করেছিল। সরকারি এক্সকাভেটর দিয়ে বাড়িঘর ভাঙা হয়েছে। সরকারি এক্সকাভেটর তো কোনোভাবেই কোনো জায়গাতে সরকারের নির্দেশ ছাড়া ভাঙচুরে ব্যবহৃত হতে পারে না। আপনি একটা দোকান ভাঙতে পারবেন সরকারি নির্দেশ ছাড়া? তাহলে বাড়িঘর ভাঙলো কিভাবে? তাই না? এটা করেছেন উনি। এবং মানে আমি কি বলবো, একটা মবতান্ত্রিক সরকার, যে সরকারের প্রধান মবের সর্দার এবং যিনি মবতন্ত্র স্থাপন করেছিলেন এখানে, এবার ঈদটা না রোহিঙ্গা উনি শরণার্থীদের, মববন্ধু না, উনি তো এখন উল্টা কথা বলেন। রোহিঙ্গা শরণার্থীদের না রোহিঙ্গা তাদের দেশে করার শরণার্থীদের কথা সঙ্গে ছিল। উনি আসলে প্রথম অবস্থায় দেখা করতে গিয়েছিলেন কেন? আপনি ব্যাপারটা চিন্তা করবেন। উনি গিয়েছিলেন উদ্দেশ্য কি? তারা ফেরত যাবে এই আশা দিতে। তারপরে আমরা এক ধরনের ধারণা পেয়েছিলাম যে কত লক্ষ জানি তালিকা হয়ে গিয়েছে এবং সেই তালিকা পৌঁছে গিয়েছে, এরা ফেরত যাবে। উল্টা ১.৫ লক্ষ ঢুকেছে আরো। ১,৭০,০০০ হ্যাঁ, ওনারা এরকম। সেখানে একটা কাণ্ড করার চেষ্টা করছিলেন, তথাকথিত মানবিক করিডোর। ওই মানবিক করিডোরের পক্ষে এক ধরনের অবস্থা তৈরি করার জন্য তারা ওই কাজগুলি করছিলেন, এবং সেখানে গিয়ে তারা যার পর নাই এক ধরনের ধারণা দিয়েছেন, যেটা আসলে এক ধরনের প্রতারণামূলক ধারণা। তাই না? আপনি দোয়া করবেন, এই দোয়ার কথা এত বড় জনসভা করে গিয়ে বলতে হয় যে আমি দোয়া করছি আপনারা আগামী বছর গিয়ে রমজান মাসে নামাজ পড়বেন নিজের দেশে যে দোয়াটা আরাকানে। দোয়াটা না কবুল না, হলো এই না। দোয়া করার কথা বলার জন্য কি আপনার এত বড় জনসভা করতে হবে সরকারি পয়সা খরচ করে বা যে কোনো পয়সা খরচ করে? এই জনসভাটা করাই হয়েছিল একটা ধারণা দেওয়ার জন্য যে খুব সাকসেসফুল হয়ে যাচ্ছেন। বলা হয়েছে আমরা নাকি আরো বড় খেলোয়াড়, বিশ্ব বুঝবে আমরা কত বড় খেলোয়াড়। তাই না? এই কথাগুলি কেন বলা হয়েছিল? এগুলোর কোনো উত্তর আছে? আমরা জিজ্ঞেস করতে পারবো না এগুলি? আমরা তো অবশ্যই জিজ্ঞেস করব। আমরা তো প্রশ্নই করতে চাই, এবং এই প্রশ্ন করার অপরাধে আনিস আলমগীরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। উনি প্রশ্ন করতে পারবেন না, ক্ষমতাকে প্রশ্ন করা যাবে না। কারাই ক্ষমতা প্রদর্শন করেছিলেন? যারা নিজেরা অনির্বাচিত এবং যাদের বৈধতা নিতে হয়েছে আদালত থেকে। তাই না? তারা তো আদালতের রেফারেন্সে বৈধতা নিয়েছেন। তো অনির্বাচিত আদালতের রেফারেন্সে বৈধতা নেওয়া একটা সরকার, তারা তাদেরকে প্রশ্ন করলে জেলখানায় ভরে দিচ্ছেন। তো শেখ হাসিনা সরকারের সঙ্গে তাদের সরকারের কি তফাৎ? হাজার হাজার লাখ লাখ ভুয়া মামলা হয়েছে, আগেও হয়েছে শেখ হাসিনা সরকারের সময়, তো কি তফাৎ? তারপরে তারা কতগুলি রেটরিক চালু করেছিলেন। কেউ যদি তাদের সমালোচনা করে বলে আপনি হচ্ছেন দোসর, আপনি হচ্ছেন আগেই ভালো ছিলাম দলের। তো এদের সময় তো ওই যে কুমার বিশ্বজিতের গান নিষিদ্ধ হয়ে যাবে, একদিন বাঙালি ছিলাম রে, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তাহলে উনিও দোসর। আব্দুল আমাদের আব্দুল করিম সাহেব বাউল, উনি যে আগে কি সুন্দর দিন কাটাইতাম বলেছেন, হায় হায়। না, এরকম হতেও পারে যে এই সরকারের সময় মাজার পোড়ানো হয়েছে, কবরের ভেতর থেকে লাশ তুলে পোড়ানো হয়েছে, মব এগুলো করেছে, এবং তারা এখানে কোনো বাধা দেন নাই। তাদের শাস্তি হয়েছে, তারা কেউ জেলখানায় গিয়েছেন তা যান নাই। গিয়েছে কে? আনিস আলমগীর, গিয়েছে কে? মঞ্জুরুল পান্না, গিয়েছে কে? আবু আলম শহীদ খান।
কই ওই লোকগুলিকে তারা কি আইনের আওতায় এনেছিলেন? শাস্তি দিয়েছেন কাউকে? ইভেন ওসমান হাদির যে ওসমান হত্যা হাদির হত্যার হ বিচারের কোনো আপনি নমুনা দেখেছেন বা কোনো তৎপরতা ঠিকমতো দেখতে পেয়েছেন? সেই অভিযুক্ত তো গ্রেপ্তার হলো, এখন হয়েছে, এখন হলো। এখন হলো। তো এইসব কারণে আমরা প্রশ্ন করেছি। ওই সরকারের প্রতি কোনো ধরনের বিদ্বেষভাব বা কোনো কিছু ছিল না। মূল বিষয় হচ্ছে আমরা নাগরিক, আমরা ভালো কিছু চেয়েছি। ভালো কিছু না পেলে প্রশ্ন করব। এটাই তো আমাদের কাজ। আর কি করতে পারি? এবং প্রশ্ন করাই তো একমাত্র আইনসঙ্গত কাজ। সমালোচনাই একমাত্র আইনসঙ্গত কাজ। আমরা তো কাউকে অসম্মান করি নাই। তাহলে এই ৩ টা ঈদের মধ্যে বরং পদে, পদে অসম্মানিত হয়েছি। ওই সরকার মানুষজনের ছবিতে জুতাপিটা করতে দিয়েছে। সরকারি এক্সকাভেটর দিয়ে বাড়িঘর ভাঙতে দিয়েছে। মানুষজনের বাড়িঘর লুট হয়েছে, সেটাকে বলেছে যে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। মানুষজন যেখানে সেখানে এই ধরনের মব তৈরি করে অপমান করেছে, বলেছে এটা প্রেশার গ্রুপ। সরকারের প্রধান বলেছে তোমাদের তেজ নাই, তোমাদের গ্রামেও তো এরা আছে, তোমরা তাদেরকে তেজ দেখাও, তাদেরকে প্রতিহত করো, এই ধরনের একটা বক্তব্য তিনি দিয়েছিলেন। উনি আইনের লোক, উনি কেন বলবেন তেজ দেখাতে? আইন হাতে তুলে নিতে উনি বলবেন কেন? গ্রামে থাকতেই পারে, সেটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে মামলা হবে, অভিযোগ হবে, সেটা দেখবে। উনি সাধারণ লোকজনকে কেন বলবেন তোমাদের শরীরে তেজ নাই, তোমাদের তেজ নাই? এই কথা উনি কেন বলবেন? এখন যদি আমার গায়ে তেজ আসে, আমি ওনার বাড়ি ঘরে যাব? বা তেজ কারো থাকলে বাড়ি ঘরে কি যাব? যাওয়া যায়? হ্যাঁ, তেজ থাকলেই হবে। তেজ নাই মানে কি? এগুলোর উত্তর উনি দেবেন? উনি তো এই কাজগুলি করেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি এগুলি করেছেন এবং ওনারও কোনো অনুতাপ নাই। উনি মনে করেন উনি এগুলো ভালো কাজ করেছেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থের দ্বন্দ্ব, টিআইবি আমাদেরকে বলতে বলতে মুখস্থ করে ফেলেছে। কই টিআইবি তো বলে নাই। উনি ক্ষমতায় বসে থেকে ওনার নিজের কর মাফ করছেন, ওনার মামলা তুলে নিচ্ছেন, ওনার প্রতিষ্ঠানকে আইনের ফাঁকফোকর গলিয়ে আহ, কর মাফ করিয়ে দিচ্ছেন, করমুক্ত সুবিধা দিচ্ছেন। কই বলে নাই তো। এগুলি সমালোচনা হয়েছে, আমরা করেছি, হ্যাঁ করবই, আমরা এটা আমরা করবই, কারণ এটা জনগণের অধিকার। এই অধিকারের জন্যই তো জুলাইয়ের আন্দোলন হয়েছিল। তো সবাই একটা নির্বাচিত সরকার এখন আছে ১ মাস এবং হলো এই যে আরকি। টাকা পাচারকারী যারা, এই যে ধরেন পিকে হালদার, হ্যাঁ, এটা তো পাচার করেন, এরা লুট করেছে। তো এই লুটকারী ফেরত আনার চেষ্টা করেছেন? একটা লুটকারী বাংলাদেশে ফেরত আনা হয়েছে? আমার পকেট মেরে দিল, আপনার পকেট মেরে দিল, এটা কোনো বিচারই হলো না 18 মাসে। ব্যাংকের টাকা লুট করে মানুষজনকে সর্বশান্ত করে দিল। আমাদের টাকাগুলো আমরা ফেরত পাই না ব্যাংক থেকে। আমার ছেলের নামে একটা ছোট্ট ডিপিএস ছিল, সেই ডিপিএস এর টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ফেরত দেয় না। আমার ছেলে একটা স্পেশাল চাইল্ড। আমার সারা জীবনের সঞ্চয় আমি আমার ছেলেটার যে বিপদের দিনে কাজে লাগবে, আমি একটা জায়গায় রেখেছিলাম, দেয় না, লুট করেছে। এবং সেই লোক শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে ছবি তুলে। কই আমাদের তো নাই, আমাদের তো ডাকে নাই চা খেতে, নাস্তা খেতে। ওকে ডেকেছে, এই লুটকারীকে পেলেছে রাষ্ট্র, সেই লুটকারীদেরকে তারা ফেরত এনেছেন? একজনকে আনেননি। তারা বহাল তবিয়তে আছে, ভালো আছে। আমরা 2 টাকা নিলে পরে আমাদের বিরাট শাস্তি হয়ে যায়, আর 2 লক্ষ কোটি টাকা নিয়ে গেলে কিছু হয় না। এজন্য বলে যে শাস্তি হয় শীদেল চোরের, আর বড় ডাকাত হলে সবাই সালাম দেয়, ভয় পায়। সেই কারণে কি এখন হচ্ছে আপনার ওই যে বাস ভাড়া যদি ৳২০০ বাস ভাড়া ৳৭০০ হয়, তাহলে কি ওই যে ওই ইয়েটা হচ্ছে যে 200 মানে টাকার বাস ভাড়া নিতেই 700, পারে, না, ব্যাপারটা টোনটা অনেকটা না, এরকম। 200 টাকার বাস ভাড়া 700 টাকা হয়েছে কিনা আমার না আসলে জানা নাই। না ধরেন তবে বাড়তি যদি ভাড়া যে না, দিচ্ছে বাড়তি এখন, ভাড়া, এবার দিল আরকি। বাড়তি ভাড়া হয়েছে বা হয় নাই আমার জানা নাই। তবে ঈদের সময় যে আমাদের এই বাড়ি যাওয়ার যে প্রবল চাপ তৈরি হয়, এটা অস্বাভাবিক। এই জিনিসটাকে আমাদের কোনো না কোনোভাবে এটা এই অনেকে বলে যে এটা নাকি এইটাকে ঠিক সম্ভব করতে না, হবে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার না, যা এই আছে, ইনফ্রাস্ট্রাকচার এটা আসলে অনেক বেশি না, মানুষ এটা সম্ভব না। দেশ এটা সম্ভব ঢাকার না। বাইরে যায়। এটা সম্ভব না। এত চাহিদা তৈরি হয়। এটা আপনার হয় ভাড়া বাড়বে অথবা কেউ আন্ডার হ্যান্ড কালোবাজারি করবে টিকিট। কারণ এটা একেবারেই সম্ভব না। এটা অর্থনীতির সূত্র। এত লোকের চাহিদা, এত অল্প যোগান। এটা একমাত্র সম্ভব যদি আপনি রেলগাড়িকে উন্নত করেন এবং বিশেষ রেল, অতিরিক্ত রেলগাড়ি বা আপনি যদি নৌপথে মানুষকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারেন, তাইলে এটাকে মানে নিয়ন্ত্রণ মানে করা এটা সম্ভব। সমাধান আছে আরকি। এটার সমাধান আছে, কিন্তু কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন। কারণ সব মানুষ ঢাকায় আসছে। ঢাকায় যদি ৩ কোটি লোক থাকে এবং ১.৫ কোটি লোক বেরিয়ে যায়, এবং সেটা যদি বের হয় ঈদের আগের ৭ দিন ধরেন,
তাহলে প্রতিদিন কত লোক হয়? প্রতিদিন ২০ লক্ষের বেশি লোক বের হচ্ছে। ২০ লক্ষ লোককে ক্যারি করার মতো যানবাহন আছে ঢাকা শহরে? তাহলে কোনো না কোনোভাবে তারা বের হবে এবং তারা বের হয়ে যায়। তারা লোকাল বাসে করে কোথাও যায়, সেখান থেকে আবার লোকাল বাস ধরে যায়। যে যেভাবে পারে, যার যেমন আর্থিক অবস্থা। কেউ ট্রেনের ছাদে উঠছে, কেউ লঞ্চের ছাদে উঠছে, লঞ্চ ধরে ঝুলছে, কেউ গামছা দিয়ে নিজেকে রেলগাড়ির সঙ্গে বেঁধে নিচ্ছে, দুর্ঘটনার শিকার হচ্ছে। কেউ মোটরসাইকেলে রওনা দেয়। আপনি কল্পনা হ্যাঁ, করতে পারবেন না। এটা কি ধরনের একটা অবস্থা। দুঃসাহসিক কেউ মানে ট্রাকে উঠে, মালের ট্রাকে উঠে রওনা দেয় এবং এরকম অসংখ্য দুর্ঘটনা আছে যেগুলি ঘটে বা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায় এই পুরো ঈদের সময়ের ব্যাপারটা। তো এটা তো আমরা জানি, কিন্তু ঢাকায় যদি আপনি ৩ কোটি লোককে থাকতে দেন, আরো ৪ কোটি ৫ কোটি হয়, তাহলে তো এরকম ২.৫ কোটি একদিন বের হবে, তাই না? তো এটা তো হয় না। ঢাকা শহরকে যেভাবে আমরা ভারাক্রান্ত করেছি, যতই দিন যাবে এই ঈদের যাত্রা ততই বিপদসংকুল হবে। কেননা ঢাকার জনসংখ্যা এইভাবে বাড়লে এবং এরা যদি বাড়ি যেতে চায় একটা নির্দিষ্ট সময়ে ৩-৪ দিনের মধ্যে, হুম। তাহলে তো অসম্ভব ব্যাপার না। তুষার ভাই, ওই যে বললাম যে আলোচনাটা আসলে চলতেই থাকবে। আসলে এত আপনি আড্ডা দিয়ে যেতে পারেন। আমার কোনো অসুবিধা নেই। কিছুটা দেখাবেন, কিছুটা দেখাবেন না। না, বা পরে দেখাবেন। না সেটা না। মানে কিন্তু আপনারও তো সময়ের একটা ব্যাপার আছে বা হ্যাঁ, আমি আজকে ঈদের অনেকক্ষণ দিন। আপনাদের সাথে আড্ডা দিলাম। আমি সময়ের যে না, আমরা আমরা নিয়ন্ত্রণ আসলে হারিয়ে ফেলেছি। না নিয়ন্ত্রণ হারাননি। আমি আপনাকে মানে নিয়ন্ত্রণ হারাতে দিয়েছি আরকি। যদি আপনি মনে করেন আরকি। তো তুষার ভাই, আজকে আমরা অনেক কিছুই শুনলাম, জানলাম আপনার কাছ থেকে। তবে এই জিনিসগুলো যদি আমরা যে কোনো বইয়ে বা আত্মজীবনী বা কিছুতে যদি পাই। আমার ৬ টা বই আছে। ৬ টা না, ৭ টা বই আছে। তার মধ্যে একটা স্বাস্থ্য বিষয়ক, আ একটা কবিতার, আরেকটা বই আছে ইউনিক। কবিতার ছোট্ট পুস্তিকা, তার সাথে আবৃত্তি একসাথে আছে। তারপরে আমার একাধিক প্রবন্ধের বই আছে, ২ টা গল্পের বই আছে। তো এগুলি যেটা হয়েছে সেটা হচ্ছে আমি কখনোই আমার বইগুলিকে ওইভাবে প্রচারণায় যেতে দেই নাই। আর এই বইগুলি আমি দিয়েছিলাম এমন লোকজনকে, ধরেন যারা একটু কম আর্থিক সঙ্গতি সম্পন্ন প্রকাশক। মানে এটাও দিয়েছিলাম ওইভাবেই। ঠিক আছে, বই যদি বিক্রি হয় বিক্রি করুক। তো বইগুলির মধ্যে একজন প্রকাশক নিহত হয়েছেন। ফয়সাল আরেফিন ফয়সাল রিপন আরফিন দীপন। রিপন। আর একজন প্রকাশক মরে গিয়েছেন। বাহার ভাই শিক্ষা প্রকাশনে। আর বাকি বইগুলির মধ্যে একটি প্রকাশ করে দিয়েছিল আমার এক বন্ধু। তার মনের আনন্দে, সে আমার কবিতার এত ভক্ত। সে বের করে দিয়েছিল। তো সেইসব কারণে বইগুলি কিছু আছে বাজারে আর কিছু আউট অফ প্রিন্ট। আমি সিরিয়াস ছিলাম না আসলে। কিন্তু আমার মনে হয় যে আসলে লেখা উচিত। আ অন্তত স্মৃতিগুলি যদি লিখি, হয়তো অনেকে জানবে অনেক ঘটনা। যেমন আমি বাংলাদেশের একাধিক টিভি চ্যানেলের একদম শুরু থেকে জড়িত ছিলাম। অনেক টিভি চ্যানেলে আমি শুধু টিভি চ্যানেলটা তৈরি হবে এই আনন্দে শ্রম দিয়েছি, পয়সা নেই নাই। পয়সা নেননি। না, আমি শিখছি। কেন আপনি পয়সা মানে এটা তো প্রফেশনাল, মানে এটা তো অন্যায় কিছু আমি না। আসলে অনেক সময় টাকা পয়সাকে খুব গুরুত্বহীন ভেবেছি। আমার কাছে মনে হয়েছে আনন্দটাই বড়। এবং আপনি যদি ওইভাবে টাকা পয়সার জন্য ঘ্যান না করেন, লোকে টাকা পয়সা দেয় না। তো আমার ঘ্যানের অভ্যাস নাই। এটা হয়তো এই কারণে যে আমার বাবা-মা আমাকে সবসময় বলেছেন যে, "অর্থ হচ্ছে একটা অনর্থের জায়গা। তুমি যত পারো আনন্দের জন্য কাজ করো।" কিন্তু এখন আমি বুঝি যে বাংলাদেশ আসলে, আপনি এখানে টাকা থাকলে সম্মান পায় লোকে। টাকাকে লোকে সম্মান করে। সম্মানিত লোককে মানুষ সম্মান করে না। আ ফলে আ এইখানে আসলে সম্মান ভ্যালুলেস। এখানে টাকা দিলে বাঘের চোখ পাওয়া যায়। টাকার বিনিময়ে এমপি হওয়া যায়। টাকার বিনিময়ে কি হওয়া যায় না বলেন তো বাংলাদেশে? কবি সাহিত্যিকও হয়ে যাওয়া যায়। অনেক কিছু হওয়া যায়। আ কিন্তু টাকা দিয়ে আমাকে কেনা যায় না। ধন্যবাদ তুষার ভাই। আজকে এই ঈদের দিনে আসলে আমরা আমাকে কিনতে হলে আমাকে ভালোবাসতে হবে। আমাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। আমাকে পেতে হইলে আমাকে ভালোবাসতে হবে। আমি স্নেহের কাঙাল। আমি আমি টাকা পয়সার কাঙাল না। আর মৃত্যুর সময় তো আমি নিতে পারব না। আলেকজান্ডার পারে নাই। কেউ পারে না। সাইরাস পারে নাই। জেরক্সাস পারে নাই। তাই না? এই যে বিরাট ধনী সাদ্দাদ পারে নাই। একটা বেহেশত বানিয়েছিল বেহেশত সাদ্দাদ। হ্যাঁ। বানিয়েছে। পৃথিবীর সবচেয়ে ধন সম্পত্তি এবং মানে সবচেয়ে বেশি আ মানে জ্ঞানীদের একজন সুলাইমান আলাইহিসসালাম, উনি পারেন নাই। কেউ পারে ২ আনা নিয়ে যেতে? পিরামিডের নিচে এই যে ফেরাউন। ফারাওনরা,
ফারাউনরা তো আসলে ফেরাউনরা, ফারাউন তো হ্যাঁ, একজন না, ফেরাউন তো ফারাওদেরকে একসাথে ফারাউন বলে। তো এরা যে সব সম্পদ সহ নিচে ঢুকেছিল, লোকে এই সম্পদ খুঁড়ে তুলে ফেলেছে। সেই সঙ্গে তাদের এই মানে তাদের যে সবাধার সেটা ডেসিক্রেটেড হয়েছে, ধ্বংস করেছে, মানে তাদের লাশ তুলে ফেলেছে লোকে টাকার জন্য বলেন, মানে মাটির নিচে টাকা নিয়ে গিয়েও শান্তি পায় নাই। অতএব আহ, যেখান থেকে কিছু নেওয়া যায় না এই পৃথিবী, সেই পৃথিবী আসলে খুব তুচ্ছ। বেঁচে থাকার জন্য আমাদের দরকার হয়, আমাদের নানান কারণে এই বিষয়টা দরকার হয়, কিন্তু বাংলাদেশে এত বাজে কারণে অর্থের প্রয়োজন হয় আহ, আমি বুঝি না। আমি বুঝি না যে যেখানে টাকা দিলে সবকিছু পাওয়া যায় সেখানে টাকাই তো সবচেয়ে মূল্যহীন। মানে আহ, কোনটা অনেক মূল্যবান যেটা আপনি অনেক কষ্টে পাবেন? কোহিনূর হীরা, এত এত হীরার খনি একটা দুইটা পাওয়া যায় কোহিনূর, তাই না? মানে একটা দুইটা পাওয়া যায় ওরকম হীরা, তো সেটা মূল্যবান। তো যে দেশের টাকা দিলে পরে যা খুশি তাই পাওয়া যায়, সে দেশে তো টাকা হচ্ছে একটা জাতা জিনিস, সবকিছু পাওয়া যায় টাকা দিলে। যে জিনিস টাকা দিলে পাওয়া যায় না, আমি সেটা খুঁজি। তুষার ভাই, আপনাকে ধন্যবাদ। মানে আসলে আমিও খুব এনজয় করছিলাম। আহ, অনেক নতুন কথা, অনেক তথ্য, অনেক কিছু পেলাম। তো দর্শক মণ্ডলী, আপনারা অনেক কিছু জানলেন, শুনলেন আব্দুল নূর তুষারের মুখ থেকে। আশা করছি আপনারা আজকের এই অনুষ্ঠান, আজকের এই আলোচনা দারুণভাবে উপভোগ করেছেন। তুষার ভাইকে আমরা হয়তো সামনে আবার আপনাদের সামনে হাজির করতে পারবো, যদি তুষার ভাই আসেন আমাদের এখানে। সেই পর্যন্ত আপনাদের সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ।